নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। তিন মাস হয়ে গেছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। রায় ঠিক কি বলেছিলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা? দুটো বিষয়ের ওপর জোর দিয়েছিলেন। একটা হচ্ছে যে লার্জার কনস্পিরেসি, এই বৃহত্তর ষড়যন্ত্রে কারা কারা যুক্ত, প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত আছেন কিনা এবং তারা কিভাবে বেনিফিশিয়ারি হয়েছেন, কিভাবে লাভ হয়েছে, তাদের কিভাবে উপকৃত হয়েছেন, এবং অবশ্যই ২৫০০ কোটি টাকার কেলেঙ্কারি। এই ২৫০০ কোটি টাকা গেল কোথায়? আজ এই ৩ মাসের মাথায় দাঁড়িয়ে আমরা যদি স্টক টেকিং করি যে সিবিআই তদন্ত কোন পথে এগিয়েছে, আমরা জানি উড়িষ্যাতে একাধিক রাজনৈতিক নেতার বাড়িতে রেড হয়েছে এবং সেখান থেকে কিছু অর্থ বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতিবিদরা কি আওতার বাইরে, নাকি রাজনীতিবিদরা কেউ সারদা কেলেঙ্কারির সঙ্গে ডান বা বাম যুক্তই নন? ভারতবর্ষে কেলেঙ্কারি নিয়ে আমাদের অভিজ্ঞতাটা খুব একটা সুখের নয়। আর্থিক কেলেঙ্কারিতে একবার নয়, বারবার প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখা যায় যে শেষ পর্যন্ত বহু নাম উঠে এলেও রাঘব পোয়ালরা পার পেয়ে যান এবং জবাই হন শেষ পর্যন্ত ওই চুনোপুটিরা। সারদা কেলেঙ্কারিকে ঠিক কি হতে চলেছে? এই রকম নাকি এর ব্যতিক্রমী কোনো উদাহরণ থাকবে আমাদের সামনে? সেই নিয়ে আমাদের এই আজকের আলোচনা। আমার সঙ্গে একদিকে আছেন অরুণাভ ঘোষ, কংগ্রেস নেতা, আইনজীবী, তার পাশে রয়েছেন শ্রমিক লাহিড়ী, প্রাক্তন সাংসদ, সিপিএম নেতা, তার পাশে অধ্যাপক দেবাশিস সরকার। আবার অন্যদিকে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, আছেন বিশিষ্ট আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় এবং বিজন সরকার। আমরা আলোচনা আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে হাজির করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যা সিবিআই তদন্তে উঠে এসেছে। একজন সাংসদকে নাকি সারদার মালিক তিনখানা ফ্ল্যাট দিয়েছিলেন, দুটি কলকাতায় এবং একটি মুম্বাইতে। পাশাপাশি আরেক প্রভাবশালী নেতার পুত্রের জন্য ফারারি বুক হয়েছিল। সেই নেতা পুত্র ফারারিতে চড়ে যাবেন এমনটা ইচ্ছে ছিল সুদীপ্ত সেনের, কিন্তু শেষ পর্যন্ত জানাজানি হওয়ায় সেই অর্ডারটি ক্যান্সেল হয়। কি ঘটনা সেটা দিয়ে শুরু করবো আজকের প্রতিপক্ষ। দেখুন, সাংসদকে ফ্ল্যাট গিফট, হেভিওয়েট নেতার ছেলের জন্য ফেরারি, এভাবেই চলেছে সারদার দান খয়রাতি, যা শুনে অনেকেরই চক্ষু চড়ক গাছ হতে পারে। আবার সারদার কোনো আমানতকারীর এই খবর শুনে চোখ দিয়ে জলও বেরোতে পারে, এই ভেবে যে তাদের কষ্টের টাকা কিভাবে নয় ছয় হয়েছে। আরব সাগরের পাড়ে মায়ানগরী, আর এই মায়ানগরীতেই একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখেন কোটি কোটি দেশবাসী। কিন্তু কজনের আর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়? কারণ সে তো কোটিপতি স্বপ্ন। তবে সারদার দৌলতে এক প্রভাবশালী সাংসদের অবশ্য সেই কোটিপতি স্বপ্ন পূরণ হয়েছে। সিবিআই সূত্রে খবর, এক প্রভাবশালী সাংসদকে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট গিফট করেছেন সুদীপ্ত সেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতেই মুম্বাইয়ে পৌঁছেছে সিবিআই এর একটি দল। ওই ফ্ল্যাটে গত কয়েক বছর ধরে কারা থাকেন, তাদের সঙ্গে প্রভাবশালী ওই সাংসদের কি সম্পর্ক তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, ওই প্রভাবশালী সাংসদকেই কলকাতাতেও কয়েক কোটি টাকা মূল্যের আরও দুটি ফ্ল্যাট দিয়েছেন সুদীপ্ত সেন। অর্থাৎ সব মিলিয়ে 3টি ফ্ল্যাট, আরব সাগরের পাড়ে আবার গঙ্গা পাড়েও। কিন্তু নির্বাচন কমিশনে ওই সাংসদ যে হলফনামা দায়ের করেছেন তাতে দেখা যাচ্ছে ওই সাংসদ এই 3টি ফ্ল্যাটের একটিরও উল্লেখ করেননি। তাই কার নামে সুদীপ্ত সেনের কাছ থেকে প্রভাবশালী ওই সাংসদ ফ্ল্যাটগুলি নিয়েছিলেন তা খতিয়ে দেখছে সিবিআই। তবে শুধু কোটি কোটি টাকা মূল্যের ফ্ল্যাটই নয়, সারদা কেলেঙ্কারির অন্ধকারের সঙ্গে জড়িয়ে রয়েছে ফেরারির চাকচিক্য। হ্যাঁ, একবার শুনে নিজের কানকে বিশ্বাস না করতে পারলে আরও একবার শুনে নিন। সারদা কর্তা সুদীপ্ত সেন এক প্রভাবশালী নেতার ছেলের নামে নাকি আস্ত একটা ফেরারি বুক করেছিলেন। সেই ফেরারি যা এতটাই মহার্ঘ যে তা নিয়ে সিনেমা পর্যন্ত হয়েছে। একসময় যে ফেরারিতে পাগল হয়েছিলেন সচিন তেন্ডুলকার, মাইকেল শুমাখারের সেই গিফট ভারতে আনতে 1 কোটি টাকা আমদানি শুল্ক পর্যন্ত দিতে হয়েছিল তাঁকে। সিবিআই সূত্রে খবর, সারদার দৌলতে এহেন ফেরারি চড়ার স্বপ্ন প্রায় পূরণ হয়ে গিয়েছিল নেতা পুত্রর। কিন্তু সিবিআই সূত্রে খবর, শেষ পর্যন্ত নেতার ছেলের নামে ফেরারি বুকিংয়ের খবর চাউর হয়ে যেতেই বাধ্য হয়ে ডেলিভারি আটকে দিতে হয় সুদীপ্ত সেনকে। তদন্তে নেমে গোয়েন্দারা এখন কাস্টমসের কাছে জানতে চাইছেন কার নামে সেই ফেরারি বুক হয়েছিল, কে তার ডেলিভারি আটকেছিলেন, কেন আটকানো হয়েছিল, কবে ফেরারি ডেলিভারির কথা ছিল। সারদার শয়ে কোটি টাকা খুঁজতে তদন্ত করছে সিবিআই। আর বিলাসবহুল ফ্ল্যাট থেকে ফেরারির এই দান খয়রাত থেকে কিছুটা হলেও আন্দাজ পাওয়া যাচ্ছে কেন সুদিনে সুদীপ্ত সেনকে অনেকেই আড়ালে আবডালে গৌরী সেন বলতেন। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।
সরাসরি চলে যাব মিডল্যান্ড পার্কে, যেখানে এখন এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখনও সিবিআই রেড চলছে। প্রকাশ সিংহ আমাদের প্রতিনিধি সেখানে আছেন এবং প্রকাশের কাছে শুরুতেই যেটা জানতে চাইবো, গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের মানুষ ইনফ্যাক্ট যেটা জানতে চান প্রকাশ, সেটা হচ্ছে যেভাবে আর্থিক কেলেঙ্কারি আমরা দেখি, হাই অ্যান্ড মাইটি যারা প্রভাবশালী, যারা রাঘব বোয়াল যারা, তারা তদন্তের আওতার বাইরে শেষ পর্যন্ত বেরিয়ে যেতে সক্ষম হন সমস্ত জাল কেটে। এখানে সারদা কেলেঙ্কারিতেও কি ঠিক তাই হয়েছে? এই জন্য তোমার প্রশ্নটা করছি। কিছুদিন আগে দেখলাম উড়িষ্যার বিজেডির একজন বর্তমান সাংসদ, একজন প্রাক্তন বিধায়ক এবং এই মুহূর্তে কেন্দ্রের শাসক দল বিজেপির একজন প্রাক্তন বিধায়কের বাড়ি রেড হয়েছে। আমাদের এখানে কোনো রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো পর্যন্ত ডাকা হয়নি। কি বলছেন তোমার সিবিআই এর যারা তদন্তকারী অফিসার, তারা কোথাও কি আটকে যেতে হচ্ছে, আটকে দেয়া হচ্ছে রাজনৈতিক কারণে? সুমনদা, প্রথমেই বলে দেব, 5 মিনিট আগেই যারা সকাল থেকে অর্থাৎ দুপুর 3টে থেকে যে সিবিআই এর তদন্তকারী অফিসাররা যারা মিডল্যান্ড পার্কের অফিসে তদন্ত চালাচ্ছিলেন, তারা 5 মিনিট আগেই এখান থেকে বেরিয়েছেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে আজকের মতন। তারা যেটা বেরোনোর সময় আমরা প্রশ্ন করেছিলাম কি কি বাজেয়াপ্ত করলেন, তারা যেটা জানালেন 18টি হার্ড ডিস্ক এখান থেকে আজকে সিজ করা হয়েছে। তুমি জানো গতকালও ডিএন 29 নম্বরের অফিস থেকে 18টি হার্ড ডিস্ক সিজ করা হয়েছিল, আজকেও কিন্তু হার্ড ডিস্ক সিজ করা হয়েছে। একই প্রশ্ন আমরাও কিন্তু 1 সপ্তাহ আগে সিবিআই এর তদন্তকারী অফিসারদের কাছে করেছিলাম, কবে প্রভাবশালী ব্যক্তিদের ডাকা হবে, কবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এক লাইনে কিন্তু সিবিআই এর আধিকারিকরা বা যার সঙ্গে আমি কথা বলছিলাম তিনি যেটা এক লাইনে বলেছিলেন, আজাদি কে বাদ, অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে 15ই আগস্টের পর থেকে, যেটা সিবিআই সূত্রেও আমরা জানতে পারছি, 15 আগস্টের পর থেকেই কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের ডাকা হবে। সিবিআই এর আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি তারা একটি তালিকা তৈরি করেছে, 8 থেকে 10 জন প্রভাবশালী ব্যক্তিদের নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নেতা মন্ত্রীরা, কয়েকজন সাংসদের নামও সেখানে রয়েছে। প্রথম থেকেই সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজ চলছে। অর্থাৎ সিবিআই এর তদন্তকারী অফিসাররা তাদের ডাকার আগে তারা যেটা বারবার বলেছেন, তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে চাইছেন। এভিডেন্স কালেকশন করার পর তাদের কিন্তু ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই ইঙ্গিত কিন্তু সিবিআই সূত্রে আমরা পাচ্ছি। পাশাপাশি কিভাবে প্রমাণ সংগ্রহ হচ্ছে, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি, প্রত্যেক প্রভাবশালী ব্যক্তিদের যাদের যাদের নাম এই তদন্তটি উঠে এসছে, যে তালিকায় যাদের নাম রয়েছে, তাদের কিন্তু সম্পত্তির ডিটেলস সিবিআই এর তদন্তকারী অফিসাররা তৈরি করছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় আমরা দেখছি আজকে পঞ্চমবার নির্বাচনে লড়ার ক্ষেত্রে যে হলফনামা দিতে হয়, যে ডিক্লারেশন দিতে হয়, সেগুলো তাদের স্ক্যানারের মধ্যে আছে এবং তাদের তথ্য এবং তাদের ডিক্লারেশন, ঘোষণা কি করেছেন এবং বাস্তব সম্পত্তি কি এবং সারদার তদন্তে কি পাচ্ছেন সুদীপ্ত সেনের বিভিন্ন ল্যাপটপ ইত্যাদি নথিপত্র থেকে, সেইগুলো পাশাপাশি রেখে মিলিয়ে দেখছেন, তাই তো? মানে প্রভাবশালীদের ক্ষেত্রে অত্যন্ত গুছিয়ে এগোনোর কথা বলছো সিবিআই এর ক্ষেত্রে। একদমই মাইনিউটলি তারা দেখছেন। ডিক্লারেশন যেটা দিয়েছেন তারা ইলেকশন কমিশনের, সেই ডিক্লারেশন দেখা হচ্ছে। প্রত্যেকের কিন্তু শুধু প্রভাবশালী ব্যক্তিদের না, তাদের আত্মীয়দের কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, তাদের বন্ধুদের অন্য কোনো নামে তারা সম্পত্তি নিয়েছেন, মাইনিউটলি কিন্তু তারা ডিটেলস তৈরি করছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় যেটা বলছিলাম, মিডল্যান্ড পার্কের অফিসেই কিন্তু পরপর 5 দিন তারা তল্লাশি চালালেন। ডিএন 29 অফিসে তল্লাশি চালানো হয়েছে। আজকে যেটা সিবিআই এর সূত্রে আমরা জানতে পারছি, গতকাল 20টি আর আজকে 18টি, মোট 38টি হার্ড ডিস্ক তারা বাজেয়াপ্ত করেছেন। সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। এই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যে প্রমাণ সংগ্রহের কাজ চলছে, সিবিআই এর তদন্তকারী অফিসাররা মনে করছে। কয়েকদিন আগে যে একটা ব্যক্তিগত ডায়েরি, 2টি ল্যাপটপ, 4টি ক্যাশ বুক, 5টি পেন ড্রাইভ, 14টি হার্ড ডিস্ক, এইটা সিবিআই এখনো খুঁজে পায়নি। এখনো লিস্ট মিলছে না সিটের তদন্ত এবং সিবিআই খুঁজে পাচ্ছে না। সেই খোঁজের কি কোনো সন্ধান পাওয়া গেল? এই যে এতগুলো হার্ড ডিস্ক, তার ভেতরে সিবিআই যে হার্ড ডিস্ক খুঁজছিল, অর্থাৎ অপারেটিভ পার্টে যে হার্ড ডিস্কের মধ্যে তথ্য প্রমাণ, কারা বেনিফিশিয়ারি, লার্জার কনস্পিরেসিতে কারা যুক্ত আছে, তার ওপর কোনো আলোকপাত করা সম্ভব? যেগুলো ধরো সিজার লিস্টে রয়েছে সিটের, কিন্তু সিবিআই হাতে পায়নি, যার জন্য তারা কোর্টে যাওয়ার কথাও ভাবছিলেন, রঞ্জিত সিনহা টেলিগ্রাফ পত্রিকায় বলেছিলেন।
একদমই, গত দুদিনে গতকাল 20টি হার্ড ডিস্ক, আজকে আবার 18টি হার্ড ডিস্ক এই মিডল্যান্ড পার্কের অফিস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআই এর তদন্তকারী অফিসাররা মনে করছেন এই হার্ড ডিস্ক থেকে কিন্তু যে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজ তারা করছেন, এই হার্ড ডিস্ক থেকে কিন্তু তাদের সূত্র পাওয়া যাবে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে এভিডেন্স কালেকশন করা, এই হার্ড ডিস্ক থেকেই কিন্তু তারা এভিডেন্স পাবেন। তাই কিন্তু অনেকটা আশাবাদী সিবিআই এর তদন্তকারী অফিসাররা। বাকি প্রকাশ আবার তোমার কাছে আসবো, তার আগে দর্শকদের একটু দেখিয়ে দেবো যে আজকে মিডল্যান্ড পার্কের অফিসে সারাদিন সিবিআই তদন্তকারী অফিসাররা রেড চালান। গত কয়েকদিন ধরেই এই প্রক্রিয়া চলছে। দ্রুত একবার দেখব কি পেলেন তারা। ফের সারদার সদর দপ্তর মিডল্যান্ড পার্কের অফিসে সিবিআই এর ম্যারাথন তল্লাশি, এ নিয়ে পঞ্চমবার। এর আগের 4বারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ম্যারাথন তল্লাশি চালিয়ে বহু নথিপত্র বাজেয়াপ্ত করেছিলেন। সেই সব খতিয়ে দেখে সিবিআই মনে করছে ফের মিডল্যান্ড পার্কের অফিসে তল্লাশি চালানো দরকার। সেই মতো মঙ্গলবার সারদার এই অফিসে দুপুরে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। এদিন তাদের সঙ্গে ছিলেন দিল্লি থেকে আসা সিবিআই এর এক গোয়েন্দা, তাকে সঙ্গে নিয়েই চলে তল্লাশি। সিবিআই সূত্রে খবর, এদিন তারা 32টি সিপিইউ, 18টি হার্ড ডিস্ক এবং 8টি বিল বাজেয়াপ্ত করেছে। সিবিআই এর আশা এইসব খতিয়ে দেখে মিলতে পারে গুরুত্বপূর্ণ সূত্র, জানা যেতে পারে কোন কোন প্রভাবশালীরা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। সিবিআই সূত্রের খবর, 15ই আগস্টের পরেই প্রভাবশালীদের ডাকা হতে পারে। সোমবার সাইবার বিশেষজ্ঞদের নিয়ে সল্টলেক DN29-এ সারদার অফিসে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সিবিআই সূত্রে খবর, সারদার এই অফিস থেকে হার্ড ডিস্ক সহ 20টি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হয় সিডিও। গোয়েন্দাদের অনুমান, সারদায় লাভবান প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কে যে তথ্য প্রমাণ তারা খুঁজছেন তা মিলতে পারে এইসব হার্ড ডিস্কে। সারদার এই অফিস থেকেই মূলত চিটফান্ডের ব্যবসা চলত। পাশাপাশি এখানে সারদার মিডিয়া ব্যবসারও একটি ইউনিট ছিল। এদিকে মঙ্গলবার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, কুণাল ঘোষ সহ সারদাকাণ্ডে ধৃত 6 জনকে 26শে আগস্ট পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। প্রকাশ সিংহ, রাজস্বী দত্তগুপ্ত, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। প্রকাশ, আরেকবার তোমার কাছে আসবো। আজাদি কে বাদ হোগা মানে স্বাধীনতা দিবসের পরে তাদের ডাকা হবে, তার আগে জাল গোটানোর প্রক্রিয়া, তথ্য প্রমাণ জোগাড়ের প্রক্রিয়া ইত্যাদি চলছে, এই রকম ইঙ্গিত দিয়েছেন তুমি বলছো সিবিআই অফিসাররা। আরেকবার জানতে চাইবো যে এই ফেরারি গাড়িটি এবং যে ফ্ল্যাটের কথা হচ্ছে, যেটা উপঢৌকন হিসেবে নাকি প্রভাবশালী নেতাদের দিয়েছিলেন সুদীপ্ত সেন, ঠিক সেটা নিয়ে কি তথ্য আছে তোমার কাছে? দেখো, সিবিআই এর তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন তদন্ত করতে গিয়ে তারা যেটা জানতে পেরেছেন, এক অত্যন্ত প্রভাবশালী হেভিওয়েট সাংসদকে মুম্বাইয়ে কয়েক কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয়েছিল। শুধু মুম্বাইয়ে না, সেই সাংসদকে কিন্তু কলকাতায় 2টি ফ্ল্যাট দেওয়া হয়েছে। এই তদন্ত করতে গিয়ে তদন্তকারী অফিসাররা ইলেকশন কমিশনে যে ডিক্লারেশন দিতে হয় সেই ডিক্লারেশনের কপি তারা নেন, কিন্তু সেখানে এই 3টি ফ্ল্যাটের কোনো উল্লেখ নেই। পাশাপাশি ফেরারির কথা যেটা তুমি বলছিলে, ফেরারির তদন্তকারী অফিসাররা জানতে পারেন এক মন্ত্রীর ছেলের নামে ফেরারি বুক করা হয়েছিল, কিন্তু সেটা জানাজানি হওয়ার পর সেই ফেরারির ডেলিভারি স্টপ করে দেওয়া হয়েছিল। সেই তথ্য জানার পরেও কিন্তু তদন্তকারী অফিসাররা কাস্টমসকে কয়েকদিনের মধ্যেই চিঠি পাঠাতে চলেছেন, যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পেরেছি। সেই চিঠি পাঠিয়ে তারা জানতে চাইবেন কেন সেই ডেলিভারি স্টপ করে দেওয়া হলো, কার ইনস্ট্রাকশনে, কার নামে সেই ফেরারি বুক করা হয়েছিল। তো সব মিলিয়ে এখন তদন্তকারী অফিসাররা তদন্ত করছেন। তারা এক কথায়, যেটা দুদিন আগেই আমরা কথা বলেছিলাম, কবে প্রভাবশালী ব্যক্তিদের, যে বারবার তদন্তকারী অফিসাররা বলছেন 8 থেকে 10 জন প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন নেতামন্ত্রী, সাংসদরা রয়েছেন, কবে তাদের ডাকা হবে? আজাদি কে বাদ ডাকা হবে, অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে 15 আগস্টের পর থেকে কিন্তু সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। আর আধিকারিক যেটা বললেন আজাদি কে বাদ তাদের ডাকা হবে, তো আমরা স্বাভাবিকভাবে বুঝে নিতে পারবো যে 15 আগস্টের পর থেকেই কিন্তু প্রত্যেককেই ডেকে কিন্তু সিবিআই এর তদন্তকারী অফিসাররা কথা বলবেন, তাদের জিজ্ঞাসাবাদ করবেন। ধন্যবাদ প্রকাশ। এখন ফেরারির গতিতে সিবিআই তদন্ত এগোবে কিনা সেটা দেখার জন্য আমাদের চোখ থাকবে।
আমি অর্ণবদার কাছে আসবো। অর্ণবদা, একেবারে বেসিক প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে সুব্রত মুখার্জি এখানে আছেন, বারবার আগের শোতেও আমার মনে আছে যেদিন তদন্তের নির্দেশ দিলেন সেদিনও বলছিলেন যে 1 বছর সময় পেয়েছে সিট। সুব্রতবাবুর মতে যে তথ্য প্রমাণ লোপাটের আপ্রাণ চেষ্টা করেছে। 1 বছর পরে এই মিডল্যান্ড পার্কের অফিস, এই সুদীপ্ত সেনের বাড়ি, কোনো তথ্য প্রমাণ সিবিআইয়ের পক্ষে পাওয়া কতটা কঠিন? আমি আমার আছে আদৌ তথ্য প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে? শুনলাম, যা দেখলাম, আমি তো দেখলাম যে সারদা না থাকতো প্লেন কিনে দিত মন্ত্রীর ছেলেকে। সারদা যদি না উঠতো তো প্লেন প্রেজেন্ট করে দিত, বোয়িং 707। কেন এটা বলছেন? বদন, বকুল, এইসব বিভিন্ন নেতা আছে, আমি নাম বলছি না। সুতরাং তো দেখো, আমার নিজস্ব অভিজ্ঞতা, সেটা আমি এদেরও গালাগাল করি সিপিএমকে, যে 6-7 জনকে ডেকে পাঠালো, জানো তো, এরা সব পার্লামেন্টে মানে মন্ত্রীদের সেক্রেটারি র্যাঙ্কের ছিল। সেক্রেটারি র্যাঙ্ক মানে এদের ডেকে পাঠিয়ে সকাল 8টা থেকে রাত 8টা অব্দি অর্ণব ঘোষ বসিয়ে রাখতো। সুব্রত জানে, আমি বলেছিলাম, কিছুই না, সারাদিন বসে আছে। কি ব্যাপার, ইস্ট বেঙ্গল ক্লাবে কাকে নাকি ওরা একটা চিট লিখে দিয়েছিল, 2টো গেট করে দাও, দিনের পর দিন বসিয়ে রেখেছে। তারপর আমি বাধ্য হয়ে আমার নিজের নাম ব্যবহার করতে বাধ্য হলাম, যে কেন কারণ ভয় বা ভালোবাসায় হোক, ভালোবেসে, তখন বলে আপনাদের আর আসতে হবে না। আমি এটা বলেছিলাম, আমি প্রত্যেকে, এবং অনেকে তার মধ্যে সিপিএম ছিল, জাস্ট পলিটিক্যালাইজ করার জন্য। এবং যেদিন ওই মানি লন্ডারিং অ্যাক্টের নিয়মই হলো, যখন এটা প্রিভেল করবে, যখন এটা চালু হবে, তখন ক্রিমিনাল প্রসিডিওর কোড সব কিছু উড়ে যাবে। মানি লন্ডারিং অ্যাক্ট হলো শেষ কথা বলবে। যখন এই এনফোর্সমেন্ট ডাইরেক্টর যখন হাইকোর্টে বললো যে আমরা নিচ্ছি, তখন হাইকোর্টের যে কোনো কারণে বিচারপতি বুঝতে পারেনি, আজকাল অর্ধেক বুঝতে পারেন না। তো পরিষ্কার করে বলুন না, ইন্টার করার জন্য না, এই হাইকোর্টের যে ভূমিকাটা এই একটা বছর, এটা একটু বলুন। আমি লোককে সৎ ভাবি, কিন্তু বোকাও ভাবতে পারি, সৎ এবং বোকা। এটা তো যাই হোক, সেটা আরো খারাপ। মানে তো তারা যখন এসআইটি করলো, এই এসআইটিটা টোটালটাই মানে মানি লন্ডারিং বলছে যে তুমি করোনা এসআইটির হাতে ছেড়ে দিল, এবং এসআইটি ডিড এভরিথিং টু মানে হাস করার জন্য, লুকোবার জন্য। যেদিন ইডি এটা করলো, ওই সল্টলেকের লকার গেল, তার আগে কোর্টের অর্ডার নিয়ে, লোয়ার কোর্টের অর্ডার নিয়ে আমাদের এই সিট এটা আটকে দিল, যে করতে পারবে না। লোয়ার কোর্টের জজ খুলেও দেখলো না যে মানি লন্ডারিং অ্যাক্টে কি আছে। মানি লন্ডারিং অ্যাক্টে যে মুহূর্তে থাকবে, কোর্ট ফোর্ট সব উধাও হয়ে যাবে, তারাই শেষ কথা বলবে। যতক্ষণ না যদি সেন্ট্রাল গভর্নমেন্ট পার্টিকুলার গেজেট নোটিফিকেশনে বলে না, এই কোর্ট তার বিচার করবে। এখন যেটা হয়ে গেছে, সুপ্রিম কোর্ট করছে। তো এখন তো ক্লিয়ার যে এসআইটি এটাকে যত রকম ভাবে চাপা দেবার চেষ্টা করেছে, এবং পুলিশ অফিসারদের আগে জেরা করা উচিত, যে এই যে যারা এসআইটি ছিল, কেন তুমি বার করতে পারোনি এতদিন, এগুলো বেরোচ্ছে কেন বেরোচ্ছে? শোনা যাচ্ছে প্রধান 2জন তদন্তকারী অফিসারকেই সিবিআই ডাকবে। আরেকটা যেটা বলছি, তুমি যেটা বলছিলে যে সারা অন্য জায়গায় মানে আমাদের ভারতবর্ষ, না, আমি বললাম উড়িষ্যার একেবারে টাটকা এই সারদার মামলা, সারদা সহ চিটফান্ড, বিজেডির 2জন, একজন বর্তমান সাংসদ, একজন প্রাক্তন বিধায়ক, এবং বিজেডি শাসক দল, কেন্দ্রের শাসক বিজেপি, তার প্রাক্তন বিধায়কের বাড়িতে রেড হলো। আমি এখানে বলছি, যেহেতু এখানে সততার প্রতীক এখনো আছে, সততার প্রতীক এখন টপে আছেন, তার বলি যে আমাদের, তুমি যে বললে যে কিছু হয় না, মুন্দ্রার কেসে কি কৃষ্ণমাচারীকে রিজাইন করতে হয় 1956 সালে, মুন্দ্রাকে, অথচ রাজাকে জেলে যেতে হয়েছে না, কৃষ্ণমাচার ওই 56 সালের কথা বলছি। হ্যাঁ, তারপর প্রতাপ সিং কায়রান, একটা অনেস্ট লোক, তাকে আলটিমেটলি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেয়, যা যতক্ষণ না হয়। প্রতাপ সিং কায়রান বিখ্যাত গেছে, যার জন্য গ্রিন রেভলিউশন হয়েছিল। অশোক চাবান, এখনো প্রমাণ হয়নি, সে ছেড়ে দিল, মানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এবার দেখো মধু কোরা, সে জেলে ঢুকিয়ে দিল, এখনো কিন্তু প্রমাণ হয়নি, জেলে ঢুকিয়ে দিল, আগে প্রমাণ হবে। তারপর ধরো সুখরাম তো জেলই খাটলো, জেল খাটলো এয়ার আনতুলে, টেলিকমে এয়ার আনতুলে, যে সিমেন্ট কেলেঙ্কারিতে কি অবস্থা হলো, আলটিমেটলি ছেড়ে দিতে হলো। গুন্ডুরাও, কংগ্রেসের কর্ণাটকের, মনে আছে তোমার, ছেড়ে দিতে হলো। এবং তারপর আমি বলছি, এই যে জগমোহন রেড্ডি, আমি বলছি জগমোহন রেড্ডি এতদিন জেল থেকে বেরোলো, বেরিয়ে জিতলো, কিন্তু জেলে কাটিয়েছে সিবিআই, এখনো তার বিরুদ্ধে কেস। লালু প্রসাদ যাদব, সুরেশ কালমাডি, হ্যাঁ, কানিমোজি, এ রাজা, এরা কিন্তু ফেস করেছে, এক্সেপ্টিং ওয়েস্ট বেঙ্গল। কেন এত দেরি হবে? আমি জেলে পুড়তে বলছি না। আজকে তুমি ধরো কুণাল ঘোষ জেলের মধ্যে আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কুণাল ঘোষ এন্ড এই আমাদের এই মিঠুন চক্রবর্তী এন্ড শতাব্দী? কুণাল ঘোষও পয়সা নিয়ে ইয়ে করেছে, প্রচার করেছে, মিঠুনও বলছে আমি 50 লাখ না কত টাকা নিয়ে প্রচার করেছি, শতাব্দীও বলছে প্রচার করেছি। তা সততার প্রতীক দেখবে না? সে দেখবে না?
আজকে সবচেয়ে মানে ফেরারি গাড়ি থেকে আরম্ভ করে যা বলছো তুমি, এটা তো ঘটনা, আমরা তো দেখতে পেয়েছি এদের ডিফারেন্ট লাইফস্টাইল পাল্টে গেছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা এখন হয়ে গেছে, তোমায় কি বলবো, আমাদের দলের লোককে, খুব সিনিয়র লিডারকে বলছে যে মুকুল রায়, আমি নাম ধরে বলছি মুকুল রায়, যে ভাই 7 বছর আছি, এর মধ্যে তোমার ভাই 65 বছর বয়স, 72 হয়ে যাবে, যা পারো এখনই করে নাও, চলে এসো দলে। দিস ইজ দি থিং। এবং এটা যদি আটকানো না যায়, আগামী দিনে ভয়ঙ্কর দিন আসছে। এবং আমরা এক্সপেক্ট করবো, জানি না সিবিআই কি করবে, এখনো ভাই হাত না ধুয়ে বিশ্বাস নেই। আমরা আশা করব যে সিপিআই, এবং সবচেয়ে বড় জিনিস তুমি বলছিলে তো, হয় না লকহিড স্ক্যান্ডালে জাপানের প্রধানমন্ত্রী রিজাইন করলো, জেল হয়ে গেল লকহিড স্ক্যান্ডালে জাপানের। তো আমাদের কেন হবে না? মমতা ব্যানার্জি যে এত সততার কথা বলে এসেছেন, জুনার মতো আমরাও এখনো বিশ্বাস করি উনি সৎ, কিন্তু উনি দেখো আশেপাশের লোক যদি অসৎ হয়, আমার ক্লার্কটা অসৎ হাইকোর্টের, আমার এটা অসৎ, স্টেনোগ্রাফার অসৎ, আর আমি সৎ হয়ে বসে আছি, এটা হতে পারে না। আমাকে এদের এগেনস্ট অ্যাকশন না নিলে, তাতে প্রমাণ না হলে ইনডাইরেক্টলি সেটা দেখা দেয় যে আমিও নিজে অসৎ না হতে পারি, কিন্তু অসৎতাকে আমি সাপোর্ট করি, অ্যান্ড ইন দি প্রসেস, ন্যাচারাল প্রসেস, মানে করোলার মানে এটা হলো যে আমিও অসৎ। আমি রাজশ্রী দত্তগুপ্তর কাছে যাব। রাজশ্রী, তোমাকে জানতে চাইবো যে আজকে কোর্টে যে সিজার লিস্ট দিয়েছে সিবিআই, কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তা থেকে? দেখো, সিবিআই আজকে প্রথমবার গত 10-11 দিন ধরে যে লাগাতার তল্লাশি অভিযান চলেছে, তাতে যা উদ্ধার হয়েছে সেই বাজেয়াপ্ত নথি এবং সামগ্রীর তালিকা অর্থাৎ সিজার লিস্টটা জমা দিয়েছে আলিপুর আদালতে। সেখান থেকে যতটুকু এখনো পর্যন্ত আদালত সূত্রে জানা গিয়েছে, 3টি উল্লেখযোগ্য তথ্য প্রমাণের কথা তারা উল্লেখ করেছেন। একটি হচ্ছে মিডল্যান্ড পার্কের অফিস, যেটা সারদার সদর দপ্তর ছিল, সেখানে কারা যাতায়াত করতেন তাদের একটা ভিজিটার্স বুক ছিল, সেই ভিজিটার্স বুকটা কিন্তু তারা সিজার লিস্টে উল্লেখ করেছেন এবং সেটা পেয়েছেন, উদ্ধার হয়েছে, এটা জানিয়েছেন। এখন ওই ভিজিটার্স বুকটা ছাড়াও আরও একটা ভিজিটার্স বুক ছিল, যেখানে বিশেষ লোকেদের যাতায়াতের কথা লেখা থাকতো, সেইটা পাওয়া গিয়েছে কিনা নির্দিষ্টভাবে তারা এখনো পর্যন্ত সিজার লিস্টে জানাননি। দ্বিতীয়ত আরেকটা জিনিস পাওয়া গিয়েছে, 6 থেকে 7টি ডায়েরি পাওয়া গিয়েছে। সুদীপ্ত সেনের ঘনিষ্ঠ সহকর্মীদের এক একজনকে তিনি এক এক রকমের দায়িত্ব দিয়ে রেখেছিলেন এবং তারা সেই সমস্ত তথ্য ডায়েরিতে নথিবদ্ধ করত। তো সেই রকম 6 থেকে 7টি ডায়েরি পাওয়া গিয়েছে। তবে এর মধ্যে ওই কোটি কোটি নগদ টাকার হিসেব লেখা ডায়েরিটি আছে কিনা সেটাও সিবিআই স্পষ্ট করে জানায়নি। তৃতীয়ত এবং উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে সারদার বিভিন্ন সংস্থার কর্মীদের একটি ইউনিয়ন তৈরি হয়েছিল একজন রাজনৈতিক নেতার নেতৃত্বে। সেই ইউনিয়ন সংক্রান্ত নথিপত্র এবং সেই রাজনৈতিক নেতার নামাঙ্কিত লেটার হেড, লেটার প্যাড, এই ধরনের নথি বেশ কিছু উদ্ধার হয়েছে এবং সেগুলো তারা সিজার লিস্টে উল্লেখ করেছে। রাজশ্রী, তোমাকে জানতে চাইবো যে এই যে ভিজিটার্স বুক, এটা কতটা গুরুত্বপূর্ণ? যখন গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতারা, মন্ত্রীরা, সাংসদরা আসেন, তখন কি ভিজিটার্স বুকে লিখে বা সাইন করে তাদের ঢুকতে হয়? সারদা রাজনৈতিক দলের ঘনিষ্ঠ, এটা আমরা বারবারই দেখেছি। সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এতদিন পরে, এই প্রায় 1.5 বছর পরে পাওয়া এইসব ভিজিটার্স বুক এবং ডায়েরি? সিবিআই যেটা বলছে যে এই ভিজিটার্স বুকটাও তাদের কাছে একটা প্রামাণ্য নথি, কারণ এই তদন্তের ক্ষেত্রে যাদের নাম উঠে আসছে তাদের নাম যদি ওই ভিজিটার্স বুকে পাওয়া যায় এবং সেক্ষেত্রে যদি দেখা যায় তারা কার সঙ্গে কখন, কবে, কতবার দেখা করতে এসেছেন, সেই জিনিসগুলো যদি সেখান থেকে পাওয়া যায়, তাহলে এই দুটোকে মানে অর্থাৎ তদন্তে পাওয়া তথ্য এবং সিজার লিস্টে উদ্ধার করা এই ভিজিটার্স বুকের যে নথি, এই দুটোকে মিলিয়ে সেটাকে একটা সাক্ষ্য প্রমাণ হিসাবে আদালতে গ্রহণযোগ্য প্রমাণ হিসাবে পেশ করা যেতে পারে। তবে যেটা তুমি বলছো যে গণ্যমান্যরা যখন আসতেন অর্থাৎ বিশেষ ব্যক্তি, সেটা কিন্তু সুদীপ্ত সেনের যে সহযোগীরা আজকে গ্রেফতার হয়ে আছে তারা আগেই সিবিআইকে জানিয়েছিল, তার মধ্যে দেবযানী অন্যতম, যে শেষের দিকে সুদীপ্ত সেন নির্দেশ দিয়েছিলেন যে মিডল্যান্ড পার্কের অফিসে যদি কোনো সেরকম ব্যক্তি আসেন, অর্থাৎ তিনি বলে দিয়েছিলেন এদের নাম, তাদেরকে কিন্তু কখনোই ভিজিটার্স বুকে কোনো এন্ট্রি হবে না। অর্থাৎ ভিজিটার্স বুকে সেই বিশেষ ব্যক্তি নিজে এন্ট্রি করছেন এমনটা নয়, অনেক সময় রিসেপশনে যিনি থাকতেন তিনিও এন্ট্রি করে রাখতেন। সেই এন্ট্রিটাও কিন্তু শেষের দিকে সুদীপ্ত সেনের নির্দেশে বন্ধ হয়ে যায়। রাজশ্রী, দর্শকদের দেখাতে চাইবো যে এই সিসিটিভি এবং তার সঙ্গে ডায়েরি, পেন ড্রাইভ
কোথায় কি রয়েছে বলে সিবিআইয়ের ধারণা এবং কতটা সিট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে, কতটা দেয়নি, এবং শেষ পর্যন্ত সিসিটিভির ফুটেজটা গেল কোথায়, নাকি অনেক আগেই সিসিটিভি খুলে নেওয়া হয়েছিল। দেখুন। সারদা কেলেঙ্কারির কোটি কোটি টাকা কোথায় গেল? কোন প্রভাবশালী রাজনীতিক, প্রাক্তন পুলিশ কর্তারা সারদাকাণ্ডে যুক্ত? এই সমস্ত প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজছে সিবিআই। বারবার তারা ম্যারাথন তল্লাশি চালিয়েছে সারদার সদর দফতর মিডল্যান্ড পার্কের অফিসে। সিসিটিভি ফুটেজের খোঁজ করতে গিয়ে তারা দেখেছে ফুটেজ তো দূরস্থ, গোটা অফিসে সিসিটিভি নেই। সূত্রের খবর, বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে সুদীপ্ত সেন যখন ভাড়া নিয়েছিলেন তখন বাড়িটিতে 8টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু 2011 সালে সেসব খুলে ফেলা হয়। সূত্রের খবর, তদন্তে সিবিআই এও জানতে পেরেছে সুদীপ্ত সেনের নির্দেশেই অফিসের সিসিটিভি ক্যামেরাগুলি খুলে ফেলা হয়েছিল। কিন্তু কেন? অনেককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই মনে করছে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে প্রায়ই প্রভাবশালী রাজনীতিকরা আসতেন। তাঁরাই সিসিটিভি ক্যামেরাগুলি খুলে নেওয়ার জন্য সুদীপ্ত সেনের ওপর চাপ তৈরি করেছিলেন। তারা চাইতেন না সারদার অফিসে আসার কোনো প্রমাণ রাখতে। সেই মতোই সুদীপ্ত সেন মিডল্যান্ড পার্কের অফিস থেকে সিসিটিভিগুলি খুলে ফেলেন। এছাড়াও সারদার এই অফিসে কি এমন কোনো বেআইনি কাজ করা হতো যার জন্য সিসিটিভি ক্যামেরা খুলে ফেলার নির্দেশ দিয়েছিলেন সারদা কর্ণধার? এই সম্ভাবনাও খতিয়ে দেখছে সিবিআই। সিসিটিভি ফুটেজ যেমন সিবিআই পাচ্ছে না, তেমনি সারদা কাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রমাণ রহস্যজনকভাবে উধাও। সিবিআই সূত্রে খবর, সারদা কাণ্ডের ধৃতরা বারবার তাঁদের জানিয়েছেন তাঁরা সিটের হাতে বেশ কিছু নথি এবং প্রমাণ তুলে দিয়েছেন, কিন্তু সিবিআই এর দাবি সেই সমস্ত প্রমাণ তাদের হাতে পৌঁছয়নি। কোথায় গেল সেগুলি? প্রভাবশালীদের বাঁচাতে ইচ্ছে করেই কি সেগুলিকে লোপাট করে দেওয়া হয়েছে? সিবিআই সূত্রের খবর, সারদা কাণ্ডে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য অনুযায়ী রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া তথ্য প্রমাণের মধ্যে রয়েছে ডায়েরি। সুদীপ্ত সেনের নির্দেশে সারদার 2 মহিলা কর্মী প্রতি রাতে রাশি রাশি টাকার হিসেব নিকেশ লিখে রাখতেন এই ডায়েরিতে। মিডল্যান্ড পার্কের অফিসে থাকত ডায়েরিটি। পেন ড্রাইভ। সিবিআই সূত্রে খবর, প্রভাবশালী ব্যক্তিদের কবে, কাকে, কেন ও কত টাকা দেওয়া হতো ওই ডায়েরির পাশাপাশি সেই তথ্য কপি করা থাকত একটি পেন ড্রাইভেও। রসিদ। সিবিআই সূত্রে খবর, সারদা থেকে কোনো প্রভাবশালী ব্যক্তি বা বেসরকারি সংস্থাকে টাকা দেওয়ার প্রামাণ্য নথি হিসেবে নাম সহ লিখে রাখা হতো রসিদ, রেজিস্টার। সিবিআই সূত্রে খবর, সারদার মিডল্যান্ড পার্কের অফিসে যারা যেতেন তাদের নাম, ঠিকানা, যাওয়ার কারণ সমস্ত তথ্য লিখে রাখা হতো 2টি রেজিস্টারে। বর্তমানে এই 2টির কোনোটিরই হদিশ নেই সিবিআই এর কাছে। আলমারি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী একসময় মহাকরণে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি নাপরাজিত মুখোপাধ্যায়ের ঘরে থাকত আলমারিটি। তাতেই থাকত সারদা মামলা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি। ডিজির অফিস নবান্নে উঠে যাওয়ার সময় অন্যান্য জিনিসপত্রের সঙ্গে আলমারিটিও পাঠানো হয়। তারপর থেকেই সেটির আর খোঁজ নেই। সুপ্রিম কোর্ট সারদা কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার সময় নির্দেশ দিয়েছিল গভীর ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে, কেলেঙ্কারির কোটি কোটি টাকা কোথায় গিয়েছে তা খুঁজে বের করতে। তদন্তকারীদের দাবি, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই সমস্ত উধাও হওয়া জিনিসগুলি। এখান থেকেই মিলতে পারে এই মামলায় সুবিধাভোগী রাজনীতিক, প্রাক্তন পুলিশ কর্তা সহ অন্যান্য প্রভাবশালীদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য প্রমাণ। যে তথ্যের অভাবে সন্দেহভাজনদের তালিকায় থাকা সত্ত্বেও প্রভাবশালীদের তলব করতে পারছে না সিবিআই। অথচ ডায়েরি, রেজিস্টার, পেন ড্রাইভের মতো এত গুরুত্বপূর্ণ নথি ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সত্ত্বেও হাতে আসেনি সিবিআই এর। সিবিআই এর প্রশ্ন, তবে কি সুবিধাভোগী রাজনীতিকদের বাঁচাতেই এই সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে তদন্তের দায়িত্বে থাকা রাজ্য পুলিশের একাংশ? সিবিআই সূত্রে খবর, তথ্য প্রমাণ নষ্টের সপক্ষে প্রমাণ পেলে এই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলাও রুজু করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা। আমি শ্রমিক ভট্টাচার্যের কাছে যাব। শ্রমিক, দুটো তো মুদ্রার পিঠ। একটা হচ্ছে যে নরেন্দ্র মোদী, যিনি নির্বাচনের আগে বারবার সারদা কাণ্ডে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করার কথা বলেছিলেন, জনসভায় দাঁড়িয়ে তীব্র ভাষায় এবিপি আনন্দকে আমাদের দেয়া দীর্ঘ ইন্টারভিউতে নিরপেক্ষ তদন্তের কথা বলেছিলেন। তারপর আরেকটা সম্ভাবনা পাশাপাশি দেখা যাচ্ছে, সম্ভাবনা বলতে পারো, জল্পনা বলতে পারো, যে ট্রাই সংশোধনী বিল চূড়ান্ত বিরোধিতা করলেন সৌগত রায় শুক্রবার। সোমবার সুদীপ বন্দ্যোপাধ্যায় উঠে একে
একেবারে 180 ডিগ্রি ঘুরে বললেন যে সৌগত রায়ের বিরোধিতা তার ব্যক্তিগত, দলের বিরোধিতা নয়, সমর্থন করলেন। রাজনাথ সিংহ এবং মুকুল রায়ের বৈঠক হয়েছে, এই নিয়েও প্রচুর জল্পনা, মুকুল সম্পূর্ণ অস্বীকার করলেন। রাহুল সিনহা বললেন যে রাজনাথকে তিনি জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছেন সম্পূর্ণ ব্যক্তিগত। দুজন রাজনীতিবিদ বসে ব্যক্তিগত আলোচনা হয় মানে মানে আপনি বিশ্বাস করেন? আমি তো ওই প্রসঙ্গে যেতে চাইছি না, কিন্তু তুমি যেটা দিয়ে শুরু করলে সেটা হলো, হ্যাঁ তুমি যেটা দিয়ে শুরু করলে তোমার প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে নিরপেক্ষ তদন্ত করবেন। এখন পর্যন্ত কি তদন্তকে পক্ষপাতদুষ্ট বলে মনে হয়েছে? সিবিআই এর তদন্তের গতি চিরকাল স্লথ, অনেক তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ন্ত্রিত হয় এই অভিযোগ একবার দুবার নয়, মানে আমরাই সেই অভিযোগ করেছি। সিবিআই কে অন্য নামে আমরা মানুষের সামনে উপস্থাপিত করেছি। অনেকে বলছেন কেন্দ্রে দোস্তি রাজ্যে কুস্তির মতো ব্যাপার না হয়, শেষ পর্যন্ত অনেকে যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়, ওসব চলবে। কিন্তু প্রশ্ন হলো নরেন্দ্র মোদী যা বলেছেন, নরেন্দ্র মোদী এখানে কিছু প্রভাবিত করবার কোনো ক্ষমতা নেই, কারণ এখানে সম্পূর্ণভাবে এটা সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রিত, সিবিআই একটা তার তদন্ত করছে এবং এইটা এখনো করতে হয়নি, প্রয়োজনে সুপ্রিম কোর্ট সেখানে ইন্টারভেন করবে, সেই প্রভিশন আছে। এখন গন্ডগোলটা কোথা থেকে শুরু হয়েছে? শুরু হলো যখন এন্ড ইউজার কারা, এইটা যখন এসএফআইও জানতে চাইলো এখানে সিটের থেকে, তখন তাদের সেই নথি তারা এসএফআইওকে দিল না। তাহলে এটা তো ধর, এসএফআইও তো কোনো দেশীয় সংগঠন, এসএফআইও তো লস্করে তৈবা নয়, কোনো দেশবিরোধী সংগঠন নয়। তো তাহলে যারা মানুষের সাথে তদন্ত শুরু করেছিলেন এখানে সিট নিয়ে, মানুষের সামনে বলেছিলেন যে এটাই একটা কম্পিটেন্ট অথরিটি যারা আনার্থ করতে পারবে যে কোনো ট্রুথকে, মুখ্যমন্ত্রী বারবার মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন, কিন্তু সেটা কোথায় পৌঁছল? এক। দুই হচ্ছে এই সারদার দুটো দিক আছে। একটা দিক হলো টাকাটা কাদের পকেট থেকে গেছে, সেটা টাকাটা কার পকেটে গেছে তার থেকেও বড় প্রশ্ন। দরিদ্র প্রান্তিক মানুষ লুট হয়েছে, আর যারা টাকা পেয়েছেন, এই যে তুমি দেখাচ্ছ যে একজন সাংসদ এতটা কনফিডেন্টলি যখন দেখাচ্ছ, তলায় কোনো লিখছ না, দায়টা সম্পূর্ণ এবিপি নিচ্ছে, আমাদের দায় নয়, এবিপি যখন লিখছে, তার মানে দেখা যায় তোমাদের কাছে নিশ্চয়ই সেই ইনফরমেশন আছে যে দুটো, আমি তারই উপরে ভিত্তি করে বলছি, তার মানে আমরা কি দেখছি যে গঙ্গার পাড়ে দুটো বাড়ি, গঙ্গার এদিকে দুটো কলকাতায়, আর একদম আরব সাগরের তীরে বাড়ি। সেটা পুরোনো দিনের গান ছিল না যে নদী মিলে সাগর মে, সাগর মিলে কিসকে জল মে কই জানে না। এখন আমার প্রশ্ন হলো, এই যে সাংসদ এখানে দুটো গাড়ি নদীর পাড়ে এখানে দিয়েছেন, সেই মানে একদম গঙ্গায় স্নাত হয়ে তিনি ওই নোনতা স্বাদের জন্য আরব সাগরে পৌঁছে গেছে, কিন্তু ওই সাগর মিলে কিসকা জল মে কই জানে না। তার মানে উনি একা নন, মানে আরও কেউ আছে, পর্দার পেছনে আরও কেউ আছে। যেমন আমি বারবার বলতাম যে যখন মদন মিত্র বললেন বিন্দু থেকে সিন্ধু, আমি বললাম কি যে মানে মাছ খাই যে সব পাখিতে মাছরাঙাটাই কলঙ্কিনী। তার মানে কি যে আজ যারা তো সেদিন মদন মিত্রের দিকে আঙুল তুলেছিলেন, তিনি নিঃসন্দেহে এই দায়িত্ব তাকে নিতে হবে, এত দরিদ্র মানুষের টাকা লুট হয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে মন্ত্রীর ছেলে ফেরারি গাড়ি, জানি না কোন মন্ত্রী, কিন্তু মদন মিত্র তো সাংসদ নয়, তিনি একটা বাড়ি নিয়ে নিয়েছেন, মানে ধরা যাচ্ছে ইনফরমেশন যদি ঠিক হয় বাড়ি নিয়ে, এই যদি সত্য হয় তাহলে মানুষ বিচার করবে। না কি বাড়ি, আমরা কোনো নাম বলিনি। তোমরা তো বলছো এটা একজন সাংসদকে রাজ্যের একজন শাসক দলের, এই যে নাম বলে তুমি নামটা বললে, নাম বলিনি, আমরা বলিনি, আমি নাম কারোর বলিনি। আমি বলেছি যে মন্ত্রীর ছেলে গাড়ি পেয়েছে, কিন্তু মদন মিত্র তো সাংসদ নন। তোমরা বলছো সাংসদ গাড়ি 3টে ফ্ল্যাট পেয়েছে, মদন মিত্র সাংসদ নন, কেন বলছি? তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে মানুষ কিন্তু এই সাধারণ মানুষ, এই যে আমাদের এখানে এত চর্চা চলছে 7টা থেকে 9টা, এই যে প্রতিপক্ষ সবপক্ষ বিভিন্ন রকম, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, চারদিকে বিভিন্ন চ্যানেল করছে, এগুলো থেকে কি আমরা যেটা এখানে আলোচনা করছি নিজেদের একটু বোদ্ধা মনে করছি, আমরা কি এই যে সাধারণ দরিদ্র মানুষগুলোর থেকে বেশি বুঝেছি? মানুষ জানে তৃণমূল কংগ্রেস এবং সারদা সমর্থক, মানুষ জানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোথাও কোনো পার্থক্য নেই। মানুষ জানে তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল নয়, কারণ যেদিন সিপিআইএম এর হেজিমনিকে তারা শেষ করেছে, সেদিন তাদের পলিটিক্যাল আইডিওলজি ডাইলিউশন হয়ে গেছে, তাদের সামনে আর কোনো বক্তব্য নেই। সুতরাং এটা একটা বর্ণময় রঙ্গমঞ্চ, এখানে কখন কে কোন দিকে ঝাঁপ দেবেন, কে কাকে ধরে নিয়ে চলে আসবেন, কে ফেরারির গতিতে তদন্ত করবে, কে আবার গরুর গাড়ি নিয়ে গিয়ে সেই ফেরারি থেকে সবারই নামিয়ে গরুর গাড়িতে চাপিয়ে দেবে, এ কেউ বলতে পারে না।
এটা একটা বিচিত্র আমি আমার রাজনৈতিক প্রথম দল। প্রশ্নের আসি, তাহলে অন্তত এই মুহূর্তে যারা কেন্দ্রীয় সরকারে আছে, তোমরা বিজেপি, তারা ফেরারির গতি রোধ করে গরুর গাড়ির গতিতে চালানোর আমরা চেষ্টা করছো না, কখনোই আমরা নিয়ন্ত্রণ চেষ্টা করছো করবো না, না, তোমার দাবি। আমরা কখনোই চেষ্টা করবো না। নরেন্দ্র মোদী কলকাতায় দাঁড়িয়ে জনসভায় বক্তব্য রেখে বলেছিলেন যে দরিদ্র অসহায় সাধারণ মানুষের টাকা লুট করবে যে কেউ, এখানে এসে একটা কোম্পানি ফর্ম করবে, ফ্লোট করবে, আর সেখান থেকে টাকা সাইফন অফ করে নিয়ে চলে যাবে, আর সরকার বসে বসে তালি বাজাবে। এ চলতে পারে না, এ চলতে দেব না, এ চলবে না। আমরা সিবিআই তদন্ত করছে, সত্য উদ্ঘাটিত হবে। কিন্তু সত্যি কথা ব্যাপারটা জানো, এখন হচ্ছে ধরো তুমি মানে পুরো টাকাটা নিলে, এখন অনেক পয়সা তো খেয়ে ফেলেছে, যেটা খেয়ে ফেলা হয়ে গেছে, ফুর্তিতে চলে গেছে, সেটাকে তো হদিশ পাওয়া যাবে না। কারা ওই চোখের জলের কারণ কারা, সেটা তো মানুষ জানতে চাইছে। এই যে সারদার আমানতকারীদের চোখের জলের কারণ কারা, মানুষ তো জেনে গেছে। আমি আবার তুমি সেই কথা বলছো, আমাদের আলোচনায় তুমি এই যে এত সুন্দর পড়াশুনো করে এত 6জনকে ডেকে এনে তোমাদের চ্যানেলে যে বলছে, তোমরা কি মনে করো না যে মানুষ এটা বুঝছে না? মানুষের জানা পারসেপশন একটা ব্যাপার, আর তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ দিয়ে সামনে আনা একটা ব্যাপার। আকাশ পাতাল। না, তুমি বলছো রাজনীতিবিদদের কাছে, আমি রাজনীতিবিদের কথা বলছি না। মানুষের জন্য আইন তৈরি হয়েছে, আইনের জন্য মানুষ জন্ম নেয়নি। রাজীব গান্ধী মানুষ বোঝে, লাভবান হয়েছিলেন, এইটা রাজনৈতিক ভাবে ভারতবর্ষের মানুষকে বোঝানো গেছিল। কিন্তু তথ্য প্রমাণ কি বলছে? ওই জন্যই তো সিবিআই তদন্তের গুরুত্ব, যে ক্ষমতাশালী কারা। আমরা তো কোনো তথ্য প্রমাণের, আমরা তো সিবিআই তদন্তের যে গতি প্রকৃতি চলেছে, সিবিআই যেভাবে তদন্ত এগোচ্ছে, সে নিয়ে তো আমরা কোথাও কোনো ক্রিটিসাইজ করিনি, আমরা সমালোচনা করিনি, বরঞ্চ আমাদের সমালোচনা মশারির তলায় কার সঙ্গে গল্প করলো এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ন্ত্রিত হতে পারে না। 15,000 থেকে 20,000 কোটি টাকা লুট হয়েছে। একজন পদস্থ পুলিশ অফিসার, পদস্থ একটা দুধে পুলিশ অফিসার, নাম শুনলে তার জমানায় বাগে গরুতে এক ঘাটে জল খেত, তিনি বলছেন মাত্র যে সারদা যে একটা চিট ফান্ড বা এই ধরনের মানি লন্ডারিং করে তিনি নাকি জানতেন না। এখন লার্জার কনস্পিরেসি, এটা সুপ্রিম কোর্ট বলেছে। দুধে আইপিএস এর কথা বললেন, আরেকজনের কথা আমরা বলি। 2009 দময়ন্তী সেন, তিনি প্রথম জানিয়েছিলেন যে সারদা লগ্নিকারীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলছে। তারপর কি হলো? কেন এই 2009 থেকে 13 যে দীর্ঘ সময়ের গ্যাপ, এবং সেই 3-4 বছরে বিপুলভাবে ফুলে ফেঁপে উঠল এই সারদা কোম্পানি? রহস্যটা কি? দেখুন দময়ন্তী সেন প্রথম সাঁকোটা নাড়িয়েছিলেন কিভাবে। সারদার কোটি কোটি টাকার জালিয়াতির তদন্তে নেমে এবার কি দময়ন্তী সেনের সঙ্গে কথা বলার চিন্তা ভাবনা করছে সিবিআই? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে এমনটাই খবর। কিন্তু কেন দময়ন্তী সেন? সূত্রের খবর, তদন্তে নেমে সিবিআই এর হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তারা জানতে পেরেছে সারদা যে লগ্নিকারীদের থেকে বেআইনিভাবে টাকা তুলে প্রতারণা করছে, সে কথা 2009 সালে চিঠি লিখে 4টি সংস্থাকে জানিয়েছিলেন তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 3টি কেন্দ্রীয় সংস্থা সেবি, আরবিআই ও রেজিস্ট্রার অফ কোম্পানিকে তিনি চিঠি লেখেন। পাশাপাশি রাজ্য সরকারের সংস্থা ইকোনমিক অফেন্স ইনভেস্টিগেশন সেন্টারকেও চিঠি দেন দময়ন্তী সেন। সিবিআই সূত্রে খবর, সেবিকে দময়ন্তী সেন যে চিঠি লিখেছিলেন, তদন্তে নেমে তার কপি তাদের হাতে এসেছে। গোয়েন্দা সূত্রে খবর, তারা তদন্তে জানতে পেরেছে দময়ন্তী সেনের সেই চিঠি পেয়েও সারদার বেআইনি ব্যবসার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি, উল্টে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। ইচ্ছে করে পদক্ষেপ নিতে বিলম্ব করেছিল সরকারি সংস্থাগুলি। কিন্তু কেন কলকাতা পুলিশের তৎকালীন গোয়েন্দা প্রধানের চিঠি পাওয়ার পরেও সারদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? সিবিআই সূত্রে দাবি, তারা তদন্তে জানতে পেরেছে নেতা সাংসদদের মতো প্রভাবশালী ব্যক্তিরা দময়ন্তীর লেখা চিঠির ভয় দেখিয়েই সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করতেন। যতদিন সুদীপ্ত সেন রমরমিয়ে চিটফান্ডের ব্যবসা করেছেন, ততদিন কিন্তু ওই 4টি সংস্থার কেউই কোনো পদক্ষেপ করেনি। সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পরে তৎপরতা শুরু করে সেবি। গ্রেফতারির পরের দিন তারা সারদার অফিসে নোটিশ পাঠায়। সিবিআই সূত্রে খবর, এই সব চাঞ্চল্যকর তথ্য হাতে আসার পর সিবিআই এখন দময়ন্তী সেনের সঙ্গে কথা বলার চিন্তা ভাবনা করছে। তাদের অনুমান, সামনাসামনি কথা বললে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।
এক শ্রমিক থেকে অন্য শ্রমিকে যাব, শ্রমিক লাহিড়ী। 2009 দময়ন্তী সেন চিঠি লিখছেন, আপনাদের সরকার তো 2011 ক্ষমতা বদল হয়েছে, সেই মুহূর্তে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কেন 9 থেকে 13 এই বিপুল ফুলে ফেপে ওঠার সুযোগটা দিলেন আপনারা? এই আলোচনা বহুবার হয়েছে আপনাদের না, এই তো একেবারে দময়ন্তী সেনের চিঠি ধরে বলছি, আমি চিঠি ধরেই আমি বলছি, পলিটিক্যাল মিলের প্রশ্ন না, পলিটিক্যাল না, একটা রাজ্যের সরকার তার অর্থমন্ত্রী তিনি চিঠি লিখছেন, এই প্রশ্ন তো আমরাই তুলেছি। তিনি চিঠি লিখছেন কেন্দ্রীয় অর্থ দপ্তরে, তিনি চিঠি লিখছেন আরবিআইতে, তিনি চিঠি লিখছেন সেবিকে। আমাদের অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত এই চিঠি তিনি ক্রমাগত দিয়ে যাচ্ছেন, যে চিঠিগুলো আনঅ্যাড্রেসড। এটাই তো আমাদের কাছে প্রশ্ন ছিল, কেন, কার চাপে? তার কারণ তখন দিল্লিতে সরকার, সেই সরকারের উপর প্রভাব বিস্তার করেছে কি, তার কারণ তখন এই তৃণমূলের ওরাই তো দিল্লিতে মন্ত্রী, সেই জন্যই তো। আর এই সংস্থাগুলি একমাত্র এইটার জন্য কম্পিটেন্ট অথরিটি। কেন আমরা বলেছিলাম যে এই কাজটা ইকোনমিক অফেন্স করতে পারে, কেন বলেছিলাম এই কাজটা সিবিআই করতে পারে, বলেছিলাম এই জন্য, এর জন্য এক্সপার্টাইজ দরকার। বিধাননগর থানার 2 কনস্টেবলের ব্যাপার না, তারা কি বুঝবে বলুন তো মানি লন্ডারিং? তারা কি বুঝবে বলুন দেখি মানি লন্ডারিং অ্যাক্ট? তারা কি বুঝবে কিভাবে কোন রুট দিয়ে টাকা বেরিয়ে যায় আর কোন রুট দিয়ে টাকা ঢোকে? 4টে কনস্টেবলের এফআইআর এর ব্যাপার, বারুইপুরের কোনো একটা আইসির ব্যাপার। এই জন্যই তো আমরা বলেছিলাম, সেই জন্য রাজ্য সরকার তার সর্বোচ্চ স্তর থেকে বারে বারে চিঠি দিয়ে সেই সময়তে সতর্ক করেছে। শুধু এটা না, আরো অনেকগুলো সংস্থা ছিল, শুধু সারদা না। এবং সেই সংস্থা এখানেই আমার প্রশ্ন, আমি শেষ করিনি, আমি আপনার কাছেই আসছি। আপনারা তখন ক্ষমতায়, এই যে সিবিআই বিভিন্ন হাই অ্যান্ড মাইটিদের কথা বলছে, তাতে আপনার দলেরও একাধিক নেতার নাম আসছে যারা মিটিং করেছেন, টাকা পয়সার এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে কোনো সেই বিষয়ে প্রমাণ নেই। কিন্তু এই বৈঠক সারদার সঙ্গে তৎকালীন শাসক দল আপনাদের যোগাযোগ ছিল না, এটা কি বিশ্বাসযোগ্য? না, যদি থাকবেই তাহলে কেন অর্থমন্ত্রী এই চিঠি লিখছেন? না, সেটা অন্য কথা। কেবলমাত্র সারদা নয়, আমি আপনাকে বলছি, এই যে আপনারা এখন দেখাচ্ছেন না যে কেউ ফ্ল্যাট নিয়েছেন বম্বেতে, কেউ গাড়ি বুক করেছিলেন, এখন সারা ভারতের নেতা তো, ফলে বম্বেতেও একটা ফ্ল্যাট লাগে, দিল্লিতে আছে কিনা আমি জানি না, বা কেউ কেউ অনেক গুরুত্বপূর্ণ পরিবহন, সেই জন্যে বিদেশি পরিবহন কেমন চলে সেটাও তাদের দেখা দরকার। এরকম অনেক কিছু, শুধু এখানে না, এই লোয়ার সার্কুলার রোডের একটা হোটেল আছে, সেই হোটেলে দিনের পর দিন মিটিং করেছে, কেন তাদের ডাকা হচ্ছে না? ওটা অন্য আর একটা চিট ফান্ড, দিনের পর দিন করেছে। আর এগুলো তো জলের মতো সত্য, কোন মানুষ জানে না? এতদিন বাদে নাকি কাগজে পড়লাম আমি, 1,500 বিঘে জমি আছে সারদার বিষ্ণুপুরে, তারা জানতে পেরেছে। 1,500, ওখানে যে সারদার জমি কে না জানে? ওখানে আমাদের কৃষক সমিতি তারা লড়াই করেছে, কৃষকদের জমি নিয়ে তাদের টাকা দেয়নি তার জন্য। কে না জানে? বিষ্ণুপুরের পুলিশ জানে না? এখানকার রাজ্যের সরকার জানে না? কিসের কি করলো 1 বছর ধরে এখানকার পুলিশ? একটাই কাজ ছিল, একটাই লক্ষ্য ছিল, কিভাবে এটাকে ধামাচাপা দেওয়া যায়। আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনাদের স্টুডিওতেই বিতর্ক হয়েছিল, তাতে সেই সময়ের শিল্পমন্ত্রী তিনি এসেছিলেন সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকার বিধানসভা একটা আইন আনতে চেয়েছিল, আমি বলেছিলাম এই আইনটা এই জন্যই আনা হচ্ছে, এই আইনটা, এটাকে বলা হয় লেজিসলেটিভ কম্পিটেন্স নেই, ইচ্ছে করে লেজিসলেটিভ কম্পিটেন্স নেই, এরকম একটা আইন আনা হয়েছিল যাতে এটা ফেরত আসে। এবং আগের আইনটাকে ওই জন্যই বাতিল করা হয়েছিল, ইচ্ছাকৃত। আপনাদের এইখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে এটা কখনো পাশ হয়ে আসতে পারে না, লেজিসলেটিভ কম্পিটেন্স নেই, ব্যাখ্যা দিতে পারেনি। আর দ্বিতীয়ত আমি একটা কথা বলেছিলাম, এই যে সিট আপনারা গঠন করবার কথা বলছেন, এই সিটের কি যোগ্যতা আছে মানি লন্ডারিং এ? তার এক্সপার্ট কোথায় আপনার সিটে? আপনি যে গেজেট নোটিফিকেশন বার করেছেন সিটে, না চুরি করার জন্য, তার এক্সপার্ট কোথায়? ফাইল পোড়াবার জন্য 4টে অফিসার আপনি নিয়োগ করতে পারেন, আপনি কম্পিউটারের নথি ধ্বংস করার জন্য 4টে অফিসার নিয়োগ, আরে ও তো কনস্টেবল দিয়ে হয়, ও তো যে কোনো লোক দিয়ে হয়। কিন্তু আপনি যদি সত্যি সত্যি এটা আনার্ট করতে চান, আনার্ট করতে গেলে আপনার তো এক্সপার্ট লাগবে। যেমন এই যে এখানেও আমরা যারা বসে আছি, এখানে এক অরুণাবদা বলতে পারেন, খানিকটা সুব্রত বলতে পারেন, তার কারণ ওরা আইনের পার্টটা অন্তত মানি লন্ডারিং অ্যাক্ট বলতে পারে। মানি লন্ডারিং কত ভাবেতে হয় এ সম্পর্কে আমাদের সকলের ধারণা পরিষ্কার আছে, ফলে গোটাটাই কার্যত ধামাচাপা দেওয়ার হচ্ছে। সেই জন্য ইডির প্রয়োজন। দেখা যাক, এখন দেখা যাক। আপনারা গোড়া থেকে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন, সিবিআই তদন্ত এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছেন তাতে আপনারা সন্তুষ্ট? 3 মাস হয়ে গেছে না, এখনো পর্যন্ত আমি একথা বলতে পারবো না যে সিবিআই তদন্ত করছে না, সিবিআই স্লথ করছে অমুক তমুক, সে বলবার মতো সময় এখনো আসেনি। তবে একটা কথা আমরা বামপন্থীরা বলেছিলাম, এটা কোর্ট মনিটরড হলে আরো ভালো হতো। আমরাও বলেছি, সেটা তো আমরাও এ রাজ্যে বলি, শুধু বামপন্থীরা।
শেষ অবধি আমি ছিলাম তো সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু যখন বলা হয়েছিল সুপ্রিম কোর্টের জজ বললেন যে দেখো আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কোথায়, তোমরা বলছো মনিটর, কিন্তু আমি একটা রাইডার দিচ্ছি, লাস্টে বলা আছে আমি সুব্রত বাবু আপনার কাছে যাব, এই জন্যই যাব যে সুপ্রিম কোর্টের রায়ের কথা আপনি বলছেন যে 9ই মে যে রায় দিলেন তার একেবারে শেষের আগের প্যারাগ্রাফে বলা হচ্ছে, উই ডু নট ফর দ্য প্রেজেন্ট কনসিডার ইট নেসেসারি টু কনস্টিটিউট আ মনিটরিং টিম টু মনিটর দ্য প্রসেস অফ দ্য ইনভেস্টিগেশন ইনটু দ্য স্ক্যাম, বাট we leave the exercise of that option open for the future. অর্থাৎ মনিটরিং এর যে অপশন সেটা কিন্তু খোলা রাখা হয়েছে। আপনার দরকার, আপনার কি মনে হচ্ছে মনিটরিং দরকার এই মুহূর্তে? না, এখনো পর্যন্ত সেই সময় বলার আসেনি, কেন 9th মে, আর আমরা সবাই জানি যে কোনো এই ধরনের ইনস্টিটিউট তাদের নিজস্ব পরিকাঠামোটা কম, রাজ্যের উপরে নির্ভর করতে হয়। তথ্য সরবরাহ থেকে শুরু করে এখনো পর্যন্ত যে জিনিস তারা সিজ করে, সিজার লিস্ট হয়, সেই জিনিসগুলো টোটাল এখনো দেয়নি। অর্ণব এবং যারা ছিলেন, একটা গোটা আলমারি পাওয়া যাচ্ছে না, ল্যাপটপ, পেন ড্রাইভ, ডায়েরি টায়েরি তো হলো, জাহাজ হাওয়া করে দিতে পারে, গোটা আলমারি, সেটা রাইটার্সে নাকি শিফটের সময় নবান্নতে নাকি ভবানী ভবনে, সেইটারই খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা এই আশঙ্কা প্রকাশ করি না, আপনাকে একটু প্রেক্ষাপটটা খুব স্বল্প সময় বলা উচিত, কেন মনিটরিং চেয়েছিল। এদের মারাত্মক হজম শক্তি তো আলমারি খেয়ে ফেলছে, সেটা হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলছে। আমরা দেখছি যে উত্তরপ্রদেশে মুলায়ম থেকে শুরু করে আর এক ভদ্রমহিলার কি নাম, বেশ মায়াবতী, সিবিআইকে যদি রাজনৈতিক দল হাতিয়ার করে আমরা দেখেছি, হয়নি তা না, আমরা আশঙ্কা প্রকাশ করলাম। দেখুন এখন রাজ্যসভায় কিন্তু সমিত নিশ্চয় অন্যভাবে নেবে না, বিজেপির কিন্তু অ্যাবসলিউট মেজরিটি নেই, যেটা হচ্ছে লোকসভায়। আমি বলছি না পরিচালিত হবে সিবিআই, তার জন্য আমরা সজাগ আছি। সেই জন্য আমাদের লাস্ট যে রাইডার, যেটা আমরা আশঙ্কা প্রকাশ করলাম সুপ্রিম কোর্টে, যে দেখো এই জিনিস যদি চলে তাহলে মানুষ যাবেটা কোথায়, তুমি মনিটর করো, বলে দেখো আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কোথায়। সত্যি কথা বলতে মনিটরিং, যেরকম আমাদের কলকাতা হাইকোর্ট বললো আমরা মনিটর করব, কি করলেন মনিটর, অবাক হয়ে যাবে। না বুঝে বলেছে, না বুঝে বলেছেন আপনি তো, থাক আপনার সঙ্গে আমি সেম সাইড লড়াই হবে বললে, আপনি না বুঝে না ব্যঙ্গার্থে বলছেন। আজকে বলুন তো যে 100-র মতন লোক সুইসাইড করলো, দেবাশিস একদম নিরবিচ্ছিন্নভাবে আছেন, আর সুবীর আছে, আরও অনেকে আছে, ডক্টর আমাদের অসীমদা আছে, কাকাও আছেন, ওরা অনেকে আছেন, ওরা ভালো বলবেন যে 100 পরিবার ভেসে গেল তো, যাদের কর্তা সুইসাইড করলো। আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে 1 বছর ধরে চিৎকার করে যাচ্ছি, আর তৎকালীন ডিভিশন বেঞ্চের যিনি মাথায় বসে আছেন তিনি সিটের রিপোর্টটা পর্যন্ত খুলে দেখেননি। আমি বলা বলিতে কি বললেন, 3 জনকে একটা নিয়োগ করলেন স্পেশাল অফিসার, তারা সিটের রিপোর্ট দেখবে, এবং যে জাজমেন্টটা রিপোর্ট হয়েছে তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গল ল জার্নালে, সেখানে কোনো ল পয়েন্ট ডিসাইড করেনি। কেন বলছে আজকের আলোচনা প্রাসঙ্গিক, আমার মক্কেল দাঁড়িয়ে বলছে আপনার প্রতি কোনো আস্থা নেই, আপনি মামলা ছেড়ে দিন, তিনি সেটাও আবার ওপিনিয়ন সিক করছেন অন্য লয়ারদের কাছে। আজকে যেরকম কার্য আজকে দীর্ঘদিন বাদে বলছেন তো যে এই বিচারপতি এই জিনিস করেছেন, আর আজকে উনি বিচারপতি আছেন কলকাতা হাইকোর্টে, যিনি কয়েকদিন আগে অ্যাক্টিং চিফ জাস্টিস। আমার নয়, লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গবাসীর খুব বিশ্ব আমাকে প্রশ্ন করেছে সেখানে বলছেন আমি রিজেক্টও করছি না, আমি অ্যালাউও করছি না, কোনো ফাইন্ডিংস নেই। তাহলে কেউ যদি বলেন, কোনো মূর্খ যদি বলেন ওই বিচারপতি কি প্রভাবিত না হলে চিফ জাস্টিস, না আমি বলিনি, আমিও বিশ্বাস করি না, কিন্তু আমাকে মক্কেলের কাছে শুনতে হয়েছে হোয়াট প্রম্পটেড হিম টু চেঞ্জ দি ডিটারমিনেশন। এটা কোর্টে কেউ সমালোচনা করবে, আমাদের নবদা গা বাঁচিয়ে তো চলে। আমি তোমায় বলছি চিফ জাস্টিস যিনি এলেন, কবে জয়েন করলেন, তার 5 দিন আগে, এটা তো ফ্যাক্ট, অ্যাডমিটেড পজিশন, বেঞ্চ চেঞ্জ করলেন, রেসিডারি বেঞ্চ চেঞ্জ হয়ে গেল। এমন একজন বিচারপতি যিনি সিনিয়র বিচারপতি, তাকে এমন জুরিসডিকশন দেওয়া হলো যে ক্রিমিনালের জুরিসডিকশন। এটা কি পূর্ব পরিকল্পিত? কেউ যদি বলেন আমি বলছি এটা কি অন্যায়? যে প্রশ্ন সুমন বললেন, যে প্রশ্ন কেন সুপ্রিম কোর্ট দিল এটা, কারণ আমাদের আশঙ্কা হচ্ছে যদি কেন্দ্রীয় সরকার তার অস্তিত্ব রক্ষার খাতিরে এই ছোট ছোট শরিক দল তাদের সঙ্গে যদি কোনো অন্যরকম সমঝোতা করেন, যেটা সমিত সমঝোতা কারণেই বললো না। সুব্রতবাবু আমি এই কোয়েশ্চেনটা বলেছি, সেটা হচ্ছে যে যারা এটা কথা বলছেন, ধরুন এটা পুরোটাই তো সম্ভব না, খুব জোরালো ভাবে শ্রমিক ভট্টাচার্য বলেছেন এরম নয়,
যে দিল্লিতে আমি কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি সেটা দেখেছি, তারপরে কংগ্রেস অনেকে বলেন আরো বেশি করে সাইনবোর্ড হয়ে গেছে, কিন্তু ইস্যুটা তা নয়। ইস্যুটা হচ্ছে যে রাজ্যসভায় সংখ্যার প্রয়োজনে বা বৃহত্তর রাজনীতির প্রয়োজনে অনেক সময় অনেক আপোষ ইত্যাদির সম্ভাবনা শুনতে পাওয়া যায়, জল্পনা। আমি জাস্ট তোমায় জিজ্ঞেস করেছিলাম সেটা। ভাই প্রকাশ্য ফিশ ফাইট পর্ব তো শেষ হয়েছে। হ্যাঁ, বিমা বিলে নজর রাখছি আমরা। একটা কথা বলি, আপনার বাড়িতে গেলে আপনি কি খাওয়াবেন আমায়? আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কারণ আমি অবশ্যই বিজেপি নই, আমি অবশ্যই তৃণমূল। না এক মিনিট, আমি লেফট যদি না, আরে দাঁড়াও না এক মিনিট, তুমি পরে সেভ করো, তুমি তো অলওয়েজ আছো তো দাদা। তারপরে ভাষণগুলো তারপরে পার্টিটা করুন, আপনি তো উত্তর দিলেন না। আমি একটা কথা বলি, আপনি আপনি বলুন সঙ্গত কারণে আপনি কেন এখানকার মুকুল বাবু আর আপনাদের লিডার রাজনাথ সিং নিশ্চয়ই খিচুড়ি, এই বর্ষাকাল হতেই পারে ইলিশ মাছ খিচুড়ির গল্প নিশ্চয়ই করেননি, কেন শুক্রবার দিন কি নাম ভদ্রলোকের সৌগত রায় তিনি এক কথা বললেন আর দাঁড়িয়ালা আমারই মতন সুধীর তিনি 180 ডিগ্রি কেন হঠাৎ করে? আপনারা তো বললেন না যে না ভাই সমর্থন করতে হবে, আমি বলছি না যে লোকপাল বিলে উত্তর থেকে উত্তর 24 পরগনা অনেক প্রসঙ্গ উঠলো, কিন্তু আরেকটা যে প্রসঙ্গ উঠলো সেটা হচ্ছে সিটের তদন্ত যারা করেছেন সেই অফিসারদেরও ডাকা হতে পারে বলে সিবিআই যারা তদন্তকারী অফিসার তারা মনে করছেন, সেই ইঙ্গিত দিয়েছেন আমাদের প্রতিনিধি। দেখুন, রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই এর সংঘাতের পরিস্থিতি আগেই তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে এবার কি বিধাননগর পুলিশ কমিশনারেটের বর্তমান ও প্রাক্তন দুই কর্তাকে ডেকে কথা বলতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? সিবিআই সূত্রে এমনটাই খবর। সারদাকাণ্ডের তদন্ত প্রথমে শুরু করেছিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। বিধাননগর কমিশনারেটের পুলিশই মূলত এই তদন্তের কাজ চালাচ্ছিল। নেতৃত্বে ছিলেন বিধাননগরের তৎকালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ। সারদার কর্ণধার সুদীপ্ত সেন থেকে শুরু করে তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষকেও তারাই গ্রেফতার করেছিল। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব পায় সিবিআই। তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার সময় সর্বোচ্চ আদালত বলেছিল বৃহত্তর ষড়যন্ত্রের কিনারা করতে হবে, সেই মতো তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু প্রায় 2 মাস তদন্ত চালানোর পরেও বহু প্রশ্নের উত্তর পাচ্ছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাদের দাবি বহু গুরুত্বপূর্ণ নথি রহস্যজনকভাবে উধাও। কিন্তু কিভাবে উধাও হলো এসব নথি? সিবিআই সূত্রে দাবি অনেককে জেরা করে তারা জানতে পেরেছেন বিধাননগর কমিশনারেট এমন অনেক নথি বাজেয়াপ্ত করেছে যা তারা এখনো তাদের হাতে তুলে দেয়নি। এর মধ্যে অনেকেই অন্য গন্ধ পাচ্ছেন। বিরোধীদের অভিযোগ, সারদাকাণ্ডে ইতিমধ্যে তৃণমূলের একাধিক নেতার নাম জড়ানোয় গুরুত্বপূর্ণ নথি সরিয়ে শাসক দলের নেতাদের বাঁচাতে চাইছে রাজ্য পুলিশের একাংশ। এই প্রেক্ষাপটে এবার বিধাননগর পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ এবং বিধাননগর কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার রাজীব কুমারকে ডেকে তাঁদের সঙ্গে কথা বলবে সিবিআই, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা মনে করছেন রাজীব কুমার অর্ণব ঘোষদের সঙ্গে সামনাসামনি বসে কথা বললে বিভিন্ন ধোঁয়াশা কাটতে পারে। সিবিআই সূত্রে জানা গিয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে এবং প্রভাবশালী কারা জড়িত তা জানতে 50 লাখ টাকার কম যারা সারদা থেকে নিয়েছেন বলে অভিযোগ তাদের এখন তেমনভাবে ধর্তব্যের মধ্যেই আনছে না সিবিআই। অনেকে বলছেন এর থেকে স্পষ্ট সারদাকাণ্ডে প্রতারণা হয়েছে কোন পর্যায়ে। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা। সুব্রতবাবু, সিটের তদন্ত নিয়ে এতবার আপনি প্রশ্ন তুলেছেন কেন? সেটা হচ্ছে যে অর্ণব যে এখন নদিয়া রেসপোকে ডাকা উচিত, রাজীব কুমার কিভাবে প্রমাণগুলো নষ্ট করলো সেটা জানানো উচিত। এটা তো অভিযোগ, কারণ মাসের পর মাস ওরা হাইকোর্টে রিপোর্ট দিয়ে গেছে, আপনারা অবাক হয়ে যাবেন। আমি শুধুমাত্র রাজীব, শুধুমাত্র অর্ণবকে দায়ী করব না, এর পেছনে যারা, এবং এই 1 বছর ধরে সারদা মামলা কলকাতা হাইকোর্টে চলল এবং আমার মতে যে দিনের পর দিন অতিবাহিত হলো, সুযোগ পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া হলো প্রমাণটা লোপ করা। এবং তার জন্য যদি বিচার হয় যে কলকাতা হাইকোর্টের যে বিচারপতিদের কাছে গেল, আমি মানে অতদূর গিয়ে বলছি না, যে আপনারা তথ্য দিয়ে দেখবেন যে কেন বারবার বলা হচ্ছে যে আইদার তুমি সিবিআই দাও আর নাহলে রিজেক্ট করো। কেন মামলাটা ঝুলিয়ে রাখলো? কারণ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের চোখের জল, তার মূল্য কে দেবে? 100টার উপরে সুইসাইড হয়ে গেছে। আর রাজীব কুমার এবং অর্ণব তারা হচ্ছে অন্যতম স্তম্ভ। কারণ বিষ্ণুপুরে জায়গার সন্ধান পেল সারদা, আর সেখানে ওরা পেল না, রাজীব কুমার পেল না, অর্ণব পেল না। ওদের জিজ্ঞাসাবাদ করা উচিত কিভাবে ওরা প্রমাণগুলো লোপ করেছে, কিভাবে। একটা পরিষ্কার কথা, কেন দিনের পর দিন সুপ্রিম কোর্টে গিয়ে ওরা পড়ে থাকতো। কিন্তু আমার একজন সিবিআই অফিসার বলেছে যে অর্ণব হলো
সিবিআই থেকে এসেছে তো খুব ওবিডিয়েন্ট অফিসার, ওপরওয়ালা যা বলে তাই করে। কারা করে বলুন তো ওপরওয়ালাদের কথা শুনে? ওপরওয়ালা মানে জানেন তো, আমি আর বলছি না, ওপরওয়ালার নির্দেশে করেছে, ও করেনি। আচ্ছা ফাইন, আপনাদের অভিযোগ আপনারা করলেন। দেবাশিস বাবুর কাছে যাব, তার আগে দর্শকদের দেখাতে চাইবো যে কেন বারবার রাজনীতিক যোগ, কেন বারবার রাজনীতির কেষ্টবিষ্টুদের দিকে আঙুল উঠছে। সারদা কাণ্ড এমন কি কেলেঙ্কারি যেটা কেউ মনে করতেই পারেন যে রাজনীতিবিদদের সাহায্য ছাড়া সম্ভবই নয়, নাকি সম্ভব ছিল? দেখুন, সারদাকাণ্ডের এক পিঠে কেলেঙ্কারি, অন্য পিঠে রাজনীতি। রাজনীতির বহু রাঘব বোয়ালি নাকি জড়িয়ে রয়েছে প্রায় 2000 কোটি টাকার এই কেলেঙ্কারির সঙ্গে। সূত্রের খবর, সুদীপ্ত সেনের অফিস থেকে বস্তা বস্তা টাকা নাকি চলে গিয়েছে বহু নেতার বাড়িতে, ব্যাংক অ্যাকাউন্টে। তাই সারদাকাণ্ডের তদন্তে এখন সিবিআই এর নজর সেই নেতাদের দিকে, সেই প্রভাবশালীদের দিকে, যাদের প্রভাবে আজ সর্বস্ব হারিয়ে আত্মঘাতী হচ্ছেন বহু আমানতকারী, বহু এজেন্ট। লক্ষ লক্ষ লোক শেষ সম্বলটুকু হারিয়ে আজ নিঃস্ব, পথের ভিখিরি। আর সেই ধন লুট করেই আজ অনেকেই ধনী। কিন্তু কারা তারা? সারদাকাণ্ডের তদন্তে এ যাবৎ নানা সময়ে উঠে এসেছে নানা তথ্য। কখনো ইডি সূত্রে জানা গিয়েছে সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি সেনকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন এ রাজ্যেরই এক রাজনীতিবিদ। কখনো সংকটের মুহূর্তে সুদীপ্ত সেনকে বাঁচাতে এক রাজনীতিবিদের আপ্রাণ চেষ্টার খবর সামনে এসেছে। সূত্রের খবর, সিবিআই এর জেরার মুখে দেবযানী মুখোপাধ্যায় ও সোমনাথ দত্ত জানিয়েছেন, সুদীপ্ত সেনের নির্দেশেই প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অফিসে এলে তাঁদের নাম পরিচয় কিছুই ভিজিটার্স বুকে লেখা হতো না। বাকি সকলের ক্ষেত্রেই তা বাধ্যতামূলক ছিল। মিডল্যান্ড পার্কের অফিসে যাতায়াত করতেন বলে যে নামের তালিকা দুই সারদাকর্তা দিয়েছেন, তাতে এক নেতা 3 সাংসদের নাম যেমন রয়েছে, তেমনি এক বাম নেতারও নাম রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ ইডিকে লেখা তাঁর চিঠিতেও রাজ্যের প্রভাবশালী সাংসদ, এক হেভিওয়েট নেতা ও এক প্রাক্তন আমলার নাম করে সারদাকাণ্ডে প্রত্যক্ষভাবে তাঁদের জড়িত থাকার দাবি করেছিলেন। সারদার কাছে গচ্ছিত আমানতকারীদের কোটি কোটি টাকা কার্যত হরির লুট হয়েছে বলে সূত্রের খবর। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী 2012 সালের জানুয়ারি মাসের এমনই একটি ঘটনার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, সেদিন সল্টলেকের মিডল্যান্ড পার্কে সারদার সদর দপ্তরে সুদীপ্ত সেনের ঘরে যান এক সাংসদ। সে সময় ঘরে সুদীপ্ত ছাড়া আরও একজন ছিলেন। স্ট্যাম্প পেপারে ছাপানো চুক্তিপত্র সুদীপ্তর টেবিলে রাখেন ওই সাংসদ। চুক্তিপত্রে সারদা কর্তাকে সই করতে বলেন তিনি। কয়েকশো কোটি টাকা লগ্নির চুক্তিপত্রে চোখ বুলিয়ে সুদীপ্ত বলেন এত টাকা বিনিয়োগের আগে আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান। এতে বিরক্তি প্রকাশ করেন ওই সাংসদ। মোবাইল ফোন বের করে দলে তাঁর থেকে বড় এক নেতা তথা সাংসদের নাম করে তিনি বলেন, তাহলে দাদাকে জানিয়ে দিই যে আপনি সই করছেন না। বড় নেতার নাম শুনে অস্বস্তিতে পড়ে যান সুদীপ্ত সেন। তিনি বলেন, সই না করার কথা বলছি না, ভেবে দেখার জন্য কয়েকদিন সময় চাই। সুদীপ্তকে থামিয়ে দিয়ে ওই সাংসদ বলেন, এত সময় দেওয়া যাবে না। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ইডি জানিয়েছে, চাপের মুখে সেদিন চুক্তিপত্রে সই করতে বাধ্য হন সুদীপ্ত সেন। তাঁর কলমের খোঁচায় বেরিয়ে যায় কয়েকশো কোটি টাকা। সেদিন সুদীপ্ত সেনের ঘরে যে তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিলেন তিনি সারদার পদস্থ কর্তা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছে ইডি। সারদার কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে কিভাবে সংস্থারই কিছু কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা নেত্রী দিনের পর দিন সুদীপ্তর কাছ থেকে টাকা নিয়ে গিয়েছেন। সারদার এক কর্মী জানিয়েছেন, যে সাংসদ সেদিন সুদীপ্তকে দিয়ে চুক্তিপত্র সই করিয়ে নিয়ে গিয়েছিলেন তার নিজস্ব লোক রাখা ছিল সারদার অফিসে। মোটা অঙ্কের টাকা ঢুকলেই খবর পৌঁছে যেত তাঁর কাছে। সঙ্গে সঙ্গেই সুদীপ্তর কাছে টাকা চেয়ে ফোন আসত। সিবিআই সূত্রে খবর, প্রভাবশালীরা দু উপায়ে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিতেন, এক ব্ল্যাকমেলিং, দুই হুমকি। গোয়েন্দা সূত্রে খবর, সারদা কর্ণধারের কাছ থেকে ব্ল্যাকমেলিং করে যারা টাকা নিতেন তার মধ্যে দুই সাংসদ, এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এক মহিলা ও এক ব্যবসায়ী রয়েছেন। আর হুমকি দিয়ে কোটি কোটি টাকা আদায় করেছিলেন একটি রাজনৈতিক দলের নাম্বার 2 এক নেতা, অপর এক হেভিওয়েট নেতা ও এক প্রভাবশালী সাংসদ। সারদাকর্তা যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সেভাবেই তাঁর কাছ থেকেও জলের মতো টাকা প্রভাবশালীদের কাছে চলে গিয়েছে বলেই সূত্রের খবর। ব্যবসা টিকিয়ে রাখতেই গৌরী সেনের মতো অকাতরে টাকা বিলিয়ে গিয়েছেন সুদীপ্ত সেন। প্রতারিত হয়েছেন সাধারণ মানুষ।
ফুলে ফেঁপে উঠেছেন বহু প্রভাবশালী। সেই প্রভাবশালীদের সম্পর্কেই তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা। তাহলেই উন্মোচিত হয়ে যাবে সারদা রহস্য, মিলে যাবে কোটি টাকার সেই প্রশ্নের উত্তর, কোথায় গেল টাকা। এবিপি আনন্দ। দেবাশিসবাবু, জলের কথা হচ্ছে, জলের মতো টাকা তুলেছেন সুদীপ্ত সেন, জলের মতো সেই টাকা প্রভাবশালী ব্যক্তিদের পকেটে চলে গেছে, কিন্তু আরেকটা জল যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের চোখের জল, সেইটার কোনো হদিশ দেখতে পাচ্ছেন? মানে একেবারে পরিষ্কার এই ২৫০০ কোটি টাকা গেল কোথায়, এবং যেখানে গেল সেখান থেকে এই মানুষদের শতশীর্ণ পোশাকের পকেটে আসার কোনো চান্স আছে ফেরার? আমরা তো শুধু আলোচনা করছি সারদা নিয়ে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় বা সামগ্রিকভাবে শুধু সারদা নয়, প্রায় ২০০টা কোম্পানির আশপাশ এবং কয়েক হাজার হাজার কোটি টাকা তছনছ হয়েছে। খুব আপাতভাবে একটা অর্থনৈতিক সংকট, কিন্তু আমাদের সামনে এখন এসে দাঁড়িয়েছে রাজনৈতিক সংকটের চেহারা। সারদাকে নিয়ে আলাদা করে কেন আলোচনা করা হচ্ছে তার নির্দিষ্ট কারণ প্রেক্ষাপট রয়েছে। সারদাকে নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন কিন্তু আমি আমার বন্ধু শ্রমিকের সাথে সম্পূর্ণ একমত যে এখন ঠিক কোন পর্যায়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন একটা পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে এই কেলেঙ্কারি যেটা হয়েছে, টাকা যে তছনছ হয়েছে, সাধারণ মানুষের টাকা তছনছ হয়েছে, প্রায় ১০০-র কাছাকাছি গরিব মানুষ গতকাল সন্ধ্যে পর্যন্ত আত্মহত্যা করেছে গত ১ বছর। আমানতকারী যারা এবং এজেন্ট যারা, তারা আত্মহত্যা করেছে, সংখ্যাটা ১০০ ছুঁই, এক্সাক্ট নাম্বারটা 92, মানে এই জায়গায় চলে গেছে। আমরা কি আলোচনা করছি? আমরা যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে ডকুমেন্টেশন নিয়ে আলোচনা করছি, কিন্তু ওর সাথে একমত এই জায়গায় যে আমাদের রাজ্যের, ভারতবর্ষে যারা এই বিষয়টা নিয়ে খোঁজ খবর জানেন তারা সবাই বুঝতে পেরে গেছে যে এই পয়সা তছনছ কিভাবে হয়েছে। কিন্তু এই অধিকার বলবল আমাদের নেই। এই অধিকার তখনই তৈরি হবে যখন ডকুমেন্টেশনের কাজটা সম্পূর্ণ হবে। তাই আমরা সবটা বুঝতে পারছি। আমি ওর সাথে এই জায়গাটা সম্পূর্ণ একমত, কারণ এই কিছু পাওয়া যাবে কি যাবে না অন্য প্রশ্ন, কিন্তু ডকুমেন্টেশনের কাজ সিবিআই স্ট্রাগল করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সিবিআই স্ট্রাগল করছে। কেন স্ট্রাগল বলছি কথাটা? দেখা যাচ্ছে সহযোগী যেগুলো শক্তি সেগুলো প্রতিপক্ষ হয়ে গেছে। সিবিআই তদন্ত করার প্রশ্নে রাষ্ট্রশক্তি তার যা যা ইনস্ট্রুমেন্ট থাকার কথা এই তদন্তকে যথাযথ করার প্রশ্নে, কারণ গরিব মানুষের টাকা তছনছ হয়ে গেছে, ওটাকে উদ্ধার করতে হবে, ওই সম্পত্তি উদ্ধার করতে হবে, সম্পত্তি অকশন করতে হবে, বিক্রি করতে হবে এবং গরিব মানুষের পয়সা ফিরিয়ে দিতে হবে। শুধু কি সারদা আপনি তো এক্সক্লুসিভলি কাজ করেন, মানে আপনি না, আমি তো শুরুতেই ওটা বলেছি, নয় প্রায় ২০০ টাকা নয়, আমি শুরুতে বলেছি, সময় আমি শুরুতে ওটা মেনশন সারদায়। এখন আমি যেটা বলি যে একটা সারদায় এই অবস্থা, এখনো বিবেকানন্দ, অভেদানন্দ, রামকৃষ্ণ বাকি। এবং অসুবিধাটা কোথায় হচ্ছে, খুব সংক্ষেপে ২-৪টে কথা বলছে, এগুলো আসলে খারাপ লাগে বারবার বলতে, যে এই ধরনের দুর্ঘটনাটা কি কোনো দল অর্গানাইজ করে করেছে? আমি শুরুতে বলবো যে না করে। এটা ভারতবর্ষের অর্থনীতির যে কারবার রয়েছে, যে পরিমাণ গ্যাপস রয়েছে, তাতে এই ধরনের ব্যবসাদার মাঝে মাঝেই চেষ্টা করবে এই কারবার করবার। তুমি একটা প্রশ্ন করেছিলে এই বন্ধু শ্রমিককে, যে এর আগে বামফ্রন্ট সরকার ছিল তখন তোমরা কি করেছিলে না করেছিলে। তা আমি ওর ঠিক উত্তর করতে চাইছি না, আমি স্পেসিফিক্যালি দময়ন্তী সেনের চিঠি। হ্যাঁ, এবার এই দময়ন্তী সেনের তো ২০০৯, আমি তো রেফার করব ১৯৭৬ সাল, যে ১৯০০ না, আমি জাস্ট বলে দিই সুব্রত, অসুবিধা হয়, ১৯৭৬ সালকে রেফার করব, যে সময় কিন্তু সঞ্চয়িতা জন্মাচ্ছে। ১৯৮০-৮১ সালকে রেফার করব যখন সঞ্চয়িতা ব্লাস্ট করছে। আমি ১৯৯০-৯১ সালকে রেফার করব যখন ওভারল্যান্ড হচ্ছে, ভেরোনা হচ্ছে, সঞ্চয়নী হচ্ছে। আমি ২০০২-৩ সালকে রেফার করব যখন আরো ১৭টা সংস্থা ইনভলভ হচ্ছে। কি কি হয়েছিল? এই কারবার তো তখনও ঘটেছিল রাজ্যে। এ কোনো দল কারবার ঘটাচ্ছে তা না, ব্যবসাদার সুযোগ নিয়ে ব্যবসা করছে, গরিব মানুষকে মিথ্যে কথা বলছে, অবৈধ কারবার করছে, তছনছ করছে এবং সেই মানুষগুলোকে আত্মহত্যার জায়গায় ঠেলে দিচ্ছে। এই কারবার সবসময় হবে। এই কারবারটা হওয়ার পর রাষ্ট্রের কি ভূমিকা, প্রশ্নটা আমি একদম ওইখানটা নির্দিষ্ট করতে চাই। এর আগে ৩ বার ঘটেছে এই জিনিস আমাদের রাজ্যে। রাজ্য সরকারের কাছে নির্দিষ্ট অ্যাক্ট নেই, সবাই জানি, কিন্তু সে ফৌজদারি মামলা করেছে, সে হাইকোর্টের কাছে চলে গেছে, হাইকোর্ট থেকে রায় নিয়ে এসছে এবং সেই হাইকোর্টের নির্দেশ অনুসারে এই যে কর্ণধার যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে দাঁড়িয়ে এটা আমাদের ইতিহাস বলে দিচ্ছে, পেছনে ৩ দফায়
ওই যে কোম্পানিগুলো ছিল, কোম্পানির মালিকদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কোর্টের ডিরেকশন নিয়ে, এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর যে সম্পত্তি ছিল, সম্পত্তি কোর্ট নির্দেশ অনুসারে অধিগ্রহণ করা হয়েছিল, অকশন করে বিক্রি করে গরিব মানুষের পয়সা ফিরিয়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কি হলো? এই মোডালিটির ফারাকটাই কিন্তু প্রশ্ন তুলছে এক্ষেত্রে। এবং 2003 সালে শুধু দময়ন্তী সেনের চিঠি তো কিছুই নয়, অর্থমন্ত্রী এবং অর্থ দপ্তরের সমস্ত মন্ত্রীদের উপস্তর, এই যারা আমি দুটো কাউন্টার আর্গুমেন্ট দিই। তৃণমূল কংগ্রেসের কেউ নেই, রোজ আমরা বলি তারা আছেন না। এক হচ্ছে শ্যামল সেন কমিশন গঠন করেছিলেন, শ্যামল সেন নিজের থেকে যাব টাকা ফেরত দেওয়ার জন্য এক, আর দুই হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে আমি শ্যামল সেনের তুমি না বললেও ঢুকবো, বাধ্য ঢুকতে, কারণ আমাকে দুটো মেথোডোলজি কম্পেয়ার করতে হচ্ছে। এইবার দফায় দফায় 2002-1 দশকের শেষ রাজ্য সরকারের তরফ থেকে যখন যে বুঝেছে এরম হচ্ছে, তখন কিন্তু দিল্লির এই সমস্ত যে কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে তাদের কাছে 3টে না গুচ্ছ চিঠি আছে। আলাদা আলোচনা হলে সেই চিঠির কপিগুলোকেও আনা যেতে পারে, কারণ সেগুলো বিভিন্ন জায়গায় এখন চলে এসছে। গুচ্ছ চিঠি আছে, বারবার করে ওই কেন্দ্রীয় সংস্থাগুলোকে তখন যারা রাজ্য সরকার দায়িত্বে ছিলেন তারা বারবার সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন যে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট মেজার নাও, যে কারণে সেবির বিরুদ্ধে আজকে কিন্তু অভিযোগ উঠছে। সেবি সেই সময় যথাযথভাবে রিঅ্যাক্ট করলো না কেন? এই জায়গায় মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিও বলেছেন আপনারা কি ঘুমোচ্ছিলেন? এক্স্যাক্টলি। ফলে আমি এখানে ওই পর্যায়ে কনক্লুশন টানছি যে 3টেরও এপিসোড হয়েছিল, সরকার কি উদ্যোগ নিয়েছিল সেটা ডকুমেন্টে। এবং এই পর্যায়ে তো যখন এই জিনিসগুলো সিমটম দেখা যাচ্ছে, তখন রাজ্য সরকার বারবার কেন্দ্রীয় সংস্থাগুলোকে সেন্সিটাইজ করার চেষ্টা করছিল, যেটা সুপ্রিম কোর্ট অবজারভেশনে আছে, কিন্তু করে উঠতে পারেনি। আর 2003 সালকে আলাদা করে উল্লেখ করব, যখন বিধানসভায় সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় এসে তারা একটা বিল তৈরি করলেন, উপযুক্ত বিল, সেই বিলটা কিন্তু পাঠালেন দিল্লিতে। এবং 2003 সাল থেকে তারপর আজকে 14 সাল দাঁড়িয়ে রয়েছে, মাঝে একবার পরিবর্তন হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট বিল এখনো তৈরি হয়নি। তাহলে এইগুলো হচ্ছে এই বিষয় নিয়ে পেছনের দিকে আমাদের রাজ্য সরকার কিরকম ভাবে চেষ্টা করেছিলেন তার ঘটনা। এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার, কারণ রাজ্য সরকার, আপনি তুলনার পাটে আসবো, তার আগে দর্শকদের দেখিয়ে নিতে চাইবো যে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে একটা আইটি এক্সপার্ট, চারজন আইটি এক্সপার্টের একটি টিম তৈরি করেছিলেন সুদীপ্ত সেন, এবং তারা এই কোটি কোটি টাকা নিমেষে কিভাবে অদৃশ্য করে দেয়া যায় সেই বিষয়ে যথেষ্ট বুৎপত্তি ছিল তাদের, এবং সেই কাজটার জন্যই অতি উচ্চ বেতনে এই চারজন আইটি এক্সপার্টকে রাখা হয়েছিল। দেখুন, कोई अपनी जगह से हिलेगा नहीं, चलिए शुरू हो जाइए। 26 জনের কোর টিম, নির্ভীক, তুখোর, ক্ষুরোধার, বসের এক ইশারাতেই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কাজ হাসিল করতে সিদ্ধহস্ত। স্পেশাল 26 সিনেমার এই কোর টিমের কথা নিশ্চয়ই মনে আছে। आपके घर में रेड पड़ी है शायद। अजय सर शुरू करो। जी सर, तुम चलो। रणवीर तुम वहाँ जनाब कोई होशियारी करे तो। রূপলী পর্দার এই ছকেই দিনের পর দিন কেলেঙ্কারির জাল বুনেছেন এক ব্যক্তি, তাও আবার এই শহরে বসেই। তিনি সারদা কর্ণধার সুদীপ্ত সেন। সারদার কর্মীদের জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, 4 তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞকে নিয়েই সুদীপ্ত সেন গড়েছিলেন তাঁর 4 সদস্যের কোর টিম। যান্ত্রিক কৌশলে আমানতকারীদের কোটি কোটি টাকা নিমেষে সরিয়ে ফেলার দায়িত্ব ছিল এই 4 জনের ওপর। সূত্রের খবর, এরাই ছিলেন সুদীপ্ত সেনের জাদুকাঠি, যা দিয়ে তিলে তিলে কেলেঙ্কারির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সারদা কর্ণধার। কিন্তু কোন ছকে লগ্নির টাকা সরাতেন সুদীপ্তর কোর টিমের তুর্কিরা? সিবিআই সূত্রের খবর, গোটা বিষয়টাই হতো চূড়ান্ত গোপনীয়তার মধ্য দিয়ে। এই 4 জনের বাইরে কেউ ঘুণাক্ষরেও টের পেতেন না কি হচ্ছে মিডল্যান্ড পার্কের কোর টিমের কেবিনে। সূত্রের খবর, সাধারণত স্বল্প মেয়াদের লগ্নির দিকে বিশেষ নজর দিতেন না সুদীপ্ত সেন। তার নজর ছিল দীর্ঘমেয়াদী, অর্থাৎ 5 বা ততোধিক বছরের জন্য লগ্নি হওয়া আমানতে। কোনো আমানতকারী দীর্ঘমেয়াদের জন্য লগ্নি করলে তাকে একটি অনলাইন ফর্ম ফিল আপ করতে হতো। সেখানে তার ব্যক্তিগত এবং লগ্নি সংক্রান্ত সমস্ত তথ্যের উল্লেখ থাকত। ফর্ম ফিল আপের পর সুদীপ্ত সেনের কোর টিমের কাজ ছিল এই ফর্ম থেকে জরুরি তথ্য ডিলিট, অর্থাৎ মুছে দেওয়া। এর জেরে কম্পিউটার থেকে সংশ্লিষ্ট আমানতকারীর ঠিকানা, জন্ম তারিখ কিংবা আমানতের মেয়াদ শেষ হওয়ার দিন মুছে যেত। ফলে মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও আমানতকারীর টাকা ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকত না।
সিবিআই সূত্রে খবর, এই ছকেই আমানতের কোটি কোটি টাকা সরিয়েছেন সুদীপ্ত সেনেরা। সিবিআই সূত্রের খবর, শুরুর দিকে স্বল্প মেয়াদের আমানতের দিকে নজর দেননি সুদীপ্ত সেন। তিনি জানতেন 1 বা 2 বছরের জন্য টাকা রেখে বিপুল সুদ সমেত তা ফেরত পেলে সারদার ওপর আমানতকারীদের ভরসা আরও বাড়বে। তখন তারা বিপুল অঙ্কের টাকা দীর্ঘমেয়াদে লগ্নি করবেন, যার জেরে আখেরে পকেট ভরবে সারদা কর্ণধারেরই। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা। দেবাশিসবাবু, আপনি তুলনা করছিলেন। হ্যাঁ, তুলনা করতে গিয়ে প্রথম যেটা বলতে হচ্ছে যে এই দুর্ঘটনাটা এবার ঘটবার পর প্রথম যেটা আমাদের রাজ্যে তৈরি হলো একটা ফর্মাল ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, সেটাকে আমরা বলছি শ্যামল সেন কমিশন। শ্যামল সেন কমিশন তৈরি হলো, এখানে অর্ণবদা, সুব্রতদা রয়েছেন, আরও ভালো জানেন যে সেকশন 3 এনকোয়ারি কমিশন অ্যাক্ট 1952, সেই অ্যাক্টে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে যে সেই অ্যাক্ট অনুসারে যদি কোনো কমিশন তৈরি হয় তাহলে তার কাজ কিন্তু তদন্ত করা এবং রিপোর্ট জমা দেওয়া। তার কাজ কিন্তু কখনো কোনো অ্যাসেট প্রপার্টি অ্যাটাচ করা, অকশন করা, বিক্রি করা বা কারোর কাছ থেকে টাকা নিয়ে টাকা দেওয়া নয়। একদম ওদের দুজনের সামনে বলছি, এইটা স্পেসিফিক বলা রয়েছে। এরপর গেজেট নোটিফিকেশন, এই এনকোয়ারি কমিশন কে তৈরি করাকে কেন্দ্র করে 6টা গেজেট নোটিফিকেশন হয়েছে। প্রথমটা দিয়ে তৈরি হলো, আর তারপর 6 যখন নোটিফিকেশনে আসলো 6 নম্বরে, তাতে আস্তে আস্তে করে গেজেট নোটিফিকেশনে এই শ্যামল সেন কমিশন যখন প্রথম তৈরি হচ্ছে তার টার্মস অফ রেফারেন্স 9টা, সেখানে কিন্তু কোথাও এখন শ্যামল সেন কমিশন যে কাজ করছেন সে কাজ করবার কথা বলা ছিল না। সরতে সরতে এসে 4র্থ গেজেট নোটিফিকেশন, 5ম গেজেট নোটিফিকেশন, তখন দেখা যাচ্ছে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে শ্যামল সেন কমিটির এম্পাওয়ারমেন্টকে পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তন করতে গিয়ে হাইকোর্টে যে সমস্ত রায়গুলোকে রেফার করা হচ্ছে, কারণ অ্যাক্টের ওপর গিয়ে হাইকোর্টের রায় তাকে কখনো আন্ডু করতে পারে না, এবং সেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দিচ্ছেন, রায় দিয়ে বলা হচ্ছে কমিশন এই 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 কাজগুলো করতে পারবে না, কিন্তু যখন গেজেট নোটিফিকেশন হচ্ছে আজকের তারিখ পর্যন্ত, তাতে কমিশনকে কিন্তু ওই জায়গায় এম্পাওয়ার করে রেখেছে। অরুণাবদা, সুব্রতদা এটা কনফার্ম করুন সঠিক কিনা। ঠিক বলছেন। তাহলে এই জায়গায় যখন যে কমিশনটা, আপনি রাজ্য সরকারের তুলনা করছেন, এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে তৃণমূলের কেউ থাকলে অবধারিতভাবে তিনি বলতেন যে দেখুন আমাদের সাংসদ কুণাল ঘোষ, তার বিরুদ্ধে তাকে আমরা দল থেকে সাসপেন্ড করেছি, বিরোধী ছিল বলে। দেখুন কুণাল ঘোষ, মাননীয় সাংসদ কুণাল ঘোষ, আমি এই প্রশ্নে আসবো, তার আগে দর্শকদের দেখাবো যে সিবিআই অফিসারদের একাংশের ধারণা যে কুণাল ঘোষ সেই সেতু বন্ধনের কাজ করতেন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুদীপ্ত সেনের। কি বেরিয়ে এসেছে এখনো পর্যন্ত সিবিআই তদন্তে, আমাদের সূত্র কি বলছে দেখুন। সারদাকাণ্ডের তদন্তে সিবিআই এর পাখির চোখ এখন সেই সমস্ত প্রভাবশালীদের খুঁজে বের করা যারা এই কেলেঙ্কারির সুবিধাভোগী। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিবিআই এর তুরুপের তাস সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তদন্তকারীদের সূত্রে তেমনটাই খবর। সুদীপ্ত সেনের বেঙ্গল মিডিয়া গোষ্ঠীর সিইও ছিলেন কুণাল ঘোষ। সিবিআই সূত্রে খবর, তদন্তকারীদের ধারণা যে সমস্ত প্রভাবশালী রাজনীতিকরা সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিতেন তাদের সঙ্গে সারদা কর্ণধারের সেতু বন্ধনের কাজ করতেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষই। আর সেই কারণেই কয়েক হাজার কোটি টাকা সারদা কেলেঙ্কারির তদন্তে কুণালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। সাংবাদিক থেকে রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের উত্থান কার্যত উল্কার গতিতেই। 2011 সালের 21শে জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সঞ্চালকের ভূমিকা থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারিতে উঠতে বিন্দুমাত্র সময় নেননি তিনি। হয়ে উঠেছেন নেত্রীর ছায়াসঙ্গী, কিন্তু আচমকাই ছন্দপতন। প্রকাশ্যে সারদা কেলেঙ্কারি। রাজ্য ছেড়ে পালানোর আগে সিবিআইকে লেখা চিঠিতে নিজের ব্যবসার ভরাডুবির জন্য মিডিয়া ব্যবসাকে দায়ী করেন সুদীপ্ত সেন। সেই মিডিয়া গোষ্ঠীটির সিইও ছিলেন কুণাল ঘোষ। তখন তিনি একাধারে তৃণমূল সাংসদ এবং সাংবাদিক। দফায় দফায় জিজ্ঞাসাবাদ, অবশেষে গ্রেফতার। এরই মাঝে কুণালকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল, কখনো তদন্তকারীদের সামনে, কখনো আদালতে, আবার কখনো সংবাদ মাধ্যমের সামনে। বারবার কুণাল ঘোষ অভিযোগ করেন ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে রাজ্য পুলিশ এবং শাসক দলের একাংশ। সম্পূর্ণ ভিত্তিহীন কিছু অভিযোগ। পুলিশ আমাকে আটকে রেখে, বন্দি রেখে চক্রান্ত করে একতরফা গল্প ফাঁদছে। সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন। পুলিশের কাজ হচ্ছে সারদায় যারা সুবিধা নিয়েছে তাদের দালালি করা, তাদেরকে গার্ড করা। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার, এই পুলিশ যারা সুদীপ্ত সেনকে চিনতেন, যারা সুদীপ্ত সেনকে সুবিধা দিয়েছেন,
তাদেরকে আড়াল করছে তদন্তে, সমস্ত তথ্য প্রমাণ এই পুলিশ নষ্ট করছে। এমনকি সম্প্রতি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও সেই অভিযোগ করেছেন কুণাল ঘোষ। শুধু তাই নয়, সূত্রের খবর ইডিকে লেখা চিঠিতে সারদার সুবিধাভোগী একাধিক রাজনীতিকের নাম উল্লেখ করেছেন রাজ্যসভার এই সাংসদ। এই পরিস্থিতিতে কুণাল ঘোষই তাদের তুরুপের তাস হবে বলে আশা সিবিআই-এর। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। বিজনবাবু, আপনার কাছে আসবো। যেদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল সেদিন আপনি স্টুডিওতে স্বাগত জানিয়েছিলেন। এখনো পর্যন্ত সিবিআই তদন্ত দেখে কি আপনি আশান্বিত? সিবিআই তদন্ত যেভাবে চলছে, তাদের কাজ করেছে 3 মাস যাবৎ কাজ করলেন তারা। এখনো পর্যন্ত মিডিয়াতে যে ধরনের গল্প শোনা যাচ্ছে সেই গল্পে এখনো পর্যন্ত বাস্তব কিছু দেখতে পেলাম না। আপনি যে কথাটা বলেছিলেন একটু আগে, স্টোরির মাধ্যমে দেখালেন 2009 দময়ন্তী সেনের চিঠি, কেন্দ্রীয় 4টি সংস্থার কাছে চিঠি দিলেন, কিন্তু চিঠির পরিপ্রেক্ষিতে কোনো কাজ হলো না। কোনো একটি দল, বিশেষ দলের সঙ্গে সারদা কোম্পানিকে জড়িয়ে দেওয়া, যেটা দেবাশিস দা বলছিলেন, খুব ভালো বলেছেন, কোন একটি বিশেষ দলের বিষয় থাকে না। সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস নয়, এখানে কিছু মানুষ হয়তো সুবিধা পেয়ে থাকেন। কোন দলের কোন বিশিষ্ট, যাদের ক্ষমতাশালী, প্রভাবশালী বলা হয়, তাদের কিছু মানুষ, আর তাদের ক্ষমতা আর প্রভাব যদি দলের কারণেই হয়ে থাকে, মানে দলে উঁচু নেতা হওয়ার কারণে হয়ে থাকে, হতেই পারে। সেটা একটা নিশ্চিত না। আমি বলছি যে দল জড়িয়ে পড়লো, সেই জন্য দলকে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, সেটা তো তখন তদন্তের স্বার্থে, তদন্তের পরে যখন ধরা পড়ছে হ্যাঁ, আমি এই জায়গাতেই যেতে চাইছি। 5 জন কি 6 জন কোন দলের জড়িত থাকতেই পারেন, আরেকটা দলে 2 জন থাকতে পারেন, আরেকটা দলে 3 জন থাকতে পারেন। কিন্তু আমার প্রশ্ন একটা জায়গা, যে কারা কারা এই টাকা পেলেন, কিভাবে সুযোগগুলো নিলেন, সেই অর্থ তিনি কি করলেন, এটা যেমন একটা দিক, তেমনি যে গরিব মানুষের চোখের জল, এতগুলো গরিব মানুষ হয়তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকাটা জমিয়েছিলেন, তাদের ভবিষ্যৎ কি হতে পারে, চিকিৎসার জন্য, মেয়ের বিয়ের জন্য, অনেক কিছুর জন্য, বাড়ি তৈরির স্বপ্ন দেখেছিলেন যারা, তাদের টাকা কি সত্যি ফেরত দেওয়া যাবে? এবং শুধু ফেরত দেওয়া নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছিলেন তাতে আইনের ব্যাপার ছিল, হয়তো দেওয়া যায় কিনা, কিছু মানুষ টাকা এখনো পাচ্ছেন। কিন্তু সিবিআই হওয়ার পর এই মানুষগুলোকে, আমি বলতে চাইছি না আইনটা আমার জানা নেই, কিন্তু সেই মানুষগুলোকে টাকা ফেরত দেওয়ার কত তাড়াতাড়ি সম্ভাবনা থাকতে পারে, যদি যে ধরনের সম্পত্তি, যে 1,500 বিঘা সম্পত্তির কথা এসেছে। আপনি দুটো জিনিস আমি বলবো, এক হচ্ছে এটা আয়দার অর্থ নয়, এক হচ্ছে যে পরিষ্কারই বলা হয়েছে এই যে মিঠুন টাকা নিয়েছে লোককে তো জড়ো করার জন্য, সারদা মানে দেবতা, মাল জমা দাও। তো মমতা ব্যানার্জির দায়িত্ব না যে মিঠুনকে বলা ভাই টাকাটা ফেরত দাও? মিঠুন তো যথেষ্ট বড় লোক। আরেকজন ওই মহিলা যিনি ইমেজ ছিলেন শতাব্দী, সে তো যথেষ্ট বড় লোক। তাকে কি মমতা ব্যানার্জি বলতে পারে না ভাই টাকাটা ফেরত দিয়ে দাও, যে সামান্য হলেও? না, এটা তাদের প্রফেশনের মধ্যে পড়তে পারে, এ বিষয়ে ব্যক্তিগত কোনো কথা আমি বলতে চাই না। প্রফেশন করেছে না, সেটা তা ব্যক্তিগত আইনগত ব্যাপার। আমি শুধু বলতে চাইছি যে মিঠুন জানিয়েছেন যে পুরো টাকা তিনি পাননি, যেটুকু পেয়েছেন দিয়ে দিন। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষকে সত্যি সত্যি যে 1,500 বিঘের সম্পত্তির কথা পাওয়া গেল, বিষ্ণুপুরে যে জমি রয়েছে, এরকম কোথায় কোথায় টাকাগুলো রয়েছে, সেই টাকা কিভাবে ফেরত আনা যায়, এবং সেই টাকা ফেরত আনার পর গরিব মানুষদের আমার লাভের অংশ দেওয়ার প্রশ্ন নেই, কিন্তু গরিব মানুষকে ফেরত দেওয়া যায় কিনা, সেই মানুষগুলো। আমি শুধু এখানে সারদার বাইরে গিয়েও কিছু কথা বলতে চাই। আপনিও বারবার যখন সারদার সিবিআই হবে কি হবে না এই নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল, আপনি বারবার বলতেন যে সিবিআই বহু ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, বহু ক্ষেত্রে বহুভাবে রাজনীতি প্রভাবিত করে সিবিআই তদন্তকে। এক্ষেত্রে কি বলবেন? আপনার উত্তরের আগে আমি একবার দর্শকদের দেখাতে চাইবো, সেইখানে একটা সংশয়, একটা সম্ভাবনা, একটা জল্পনা রয়েছে। সারদা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে রয়েছেন বহু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের নাম সামনে চলে এলে ঢেউ উঠতে পারে বঙ্গ রাজনীতিতে। এখনো পর্যন্ত তদন্ত নেমে গোয়েন্দাদের হাতে যে তথ্য উঠে এসেছে তা থেকে এমনটাই ইঙ্গিত। কিন্তু শেষ পর্যন্ত তদন্ত নিরপেক্ষ পথে চলবে তো? কোনো নয়া রাজনৈতিক সমীকরণ সারদার সত্য উদ্ঘাটনের পথে বাধা হয়ে দাঁড়াবে না তো? অনেকের মনেই এই প্রশ্ন তৈরি হচ্ছে, কারণ কেলেঙ্কারির সত্য উদ্ঘাটনের পথে রাজনীতির বাধা হয়ে দাঁড়ানো কোনো নতুন ঘটনা নয়। সিবিআই তদন্তভার নেওয়ার পর সারদা কেলেঙ্কারিতে জড়িতদের কড়া শাস্তির আশায় বুক বেঁধেছেন আমানতকারী এজেন্ট থেকে শুরু করে রাজ্যবাসী। লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসে নরেন্দ্র মোদী সারদা কেলেঙ্কারির যথাযথ তদন্তের আশ্বাস দেওয়ায় আরো জোরালো হয়েছে সুবিচারের আশা। गरीब लोगों का इस चिट फंड के नाम से जो चीटिंग हुआ है
उनको सजा मिले, किसी भी राजनीतिक दल के क्यों न हो, उनको सजा मिले। मैं आज ये मेरी तीर्थभूमि से घोषणा करता हूं, दिल्ली में सरकार बनने के बाद इसके ऊपर कड़क कार्यवाही की जाएगी। राज्य में सबसे बड़ा अभी इशू है कि शारदा का घोटाला। राज्य सरकार चाहती है कि किसी भी मूल्य पर वो सीबीआई ना हो। आपको क्या लगता है? आप खुद शिलीगुड़ी के रैली में उस मुद्दे को उछलाए थे, तो आपको क्या लगता है होना चाहिए सीबीआई? ये चिटफंड का मसला है ना, बहुत गरीब लोगों का पैसा गया है, इतने छोटे छोटे लोगों का पैसा गया है। अब वो उसमें से कुछ लोगों ने आत्महत्या करने तक गया था। ऐसी स्थिति में लोगों को भरोसा ऐसे कदम तो उठाने ही चाहिए। ये जो शारदा चिटफंड हुआ, उनके खिलाफ कदम होने चाहिए कि नहीं होने चाहिए? पाई पाई वापिस आना चाहिए कि नहीं आना चाहिए? अगर पैसा वापिस आता है तो दीदी को क्या दुख होता है? कोई पत्रकार अगर दीदी को शारदा बोले ना, शारदा, तो दीदी भड़क जाती है। ऐसा कैसा भाई? आपने तो कोई चोरी नहीं की है, चोरों को पकड़ने में जाता क्या है? डालो उनको जेल में और यहां की जनता को पाई पाई वापस ला करके दो। दीदी, ये आपका काम है, आपको करना चाहिए। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেওয়া প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রীর আসনে বসার পর মোদি রাখবেন বলেই আশা, সব খুইয়ে পথে বসা হাজার হাজার আমানতকারী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ অবশ্য বলছেন, সারদা কেলেঙ্কারির তদন্তের সঙ্গে রাজ্যে বিজেপির ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। যদি সিবিআই নিরপেক্ষভাবে সারদা কাণ্ডের তদন্ত করে রাঘব বোয়ালদের জেলে পড়ে, তাহলে মোদির ভাবমূর্তি উজ্জ্বল হবে। বঙ্গবাসীর কাছে রাজধর্ম পালনের উদাহরণ পেশ করতে পারবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মোদির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হবে, কারণ সারদা কাণ্ডের দোষীরা জেলে ঢুকলে রাজ্যে বিজেপির প্রতি মানুষের বিশ্বাস বাড়বে, শক্তিশালী হবে তাদের রাজনৈতিক ভিত, যা 2016 বিধানসভা নির্বাচনে তাদের বড়সড় ডিভিডেন্ড দিতে পারে। কিন্তু রাজনৈতিক মহলের অপর একটি অংশ এর বাইরে আরও একটা সমীকরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। তাদের প্রশ্ন, আগামী দিনে যদি তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের কোনো বৈঠক হয়, তারপরও কি সারদা তদন্ত নিরপেক্ষ পথেই চলবে? এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের বৈঠক ঘিরে জল্পনা তীব্র হয়েছে। রাজ্য বিজেপির সূত্রে এই বৈঠকের সত্যতা স্বীকার করে দাবি করা হয়েছে এটা নিছকই ব্যক্তিগত সাক্ষাৎ ছিল। কিন্তু এরকম সৌজন্য বৈঠকের আড়ালে যেহেতু অতীতে রাজনীতির বহু বড় ডিল সম্পন্ন হয়েছে, তাই কোনো কিছুকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে রাজি নন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে, রাজ্যে বিজেপির উত্থানের স্বার্থে যেমন তৃণমূলকে চাপে রাখা মোদির কাছে জরুরি, তেমনই রাজ্যসভায় বিল পাশের স্বার্থে তৃণমূলকে পাশে প্রয়োজন মোদির, কারণ সেখানে তাঁর সরকার সংখ্যালঘু। বিমা বিল নিয়ে বিরোধীরা একজোট হওয়ায় ইতিমধ্যেই একবার হোঁচট খেয়েছে মোদি সরকার। এই প্রেক্ষাপটে লোকসভা ডেপুটি স্পিকারের পদ এআইএডিএমকে কে দিয়ে জয়ললিতাকে নিজের পাশে টানার চেষ্টাই নরেন্দ্র মোদি করেছেন বলে মত রাজনৈতিক মহলের। কিন্তু রাজ্যসভায় একা জয়ললিতাকে পাশে পেলেই তো তার চলবে না, প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়, মুলায়ম সিংহ যাদবকেও। তাই সারদা তদন্তে ধীরে চলার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যসভায় তৃণমূলের সমর্থন আদায়ের চেষ্টা মোদি করবেন না, এমন সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিচ্ছেন না পর্যবেক্ষকদের একাংশ। তারা বলছেন, এমন সমীকরণ তৈরির সম্ভাবনা হলে তা যে তৃণমূলও পুরোপুরি প্রত্যাখ্যান করবে তাও বলা সম্ভব নয়, কারণ এতে দুপক্ষেরই লাভবান হওয়ার সম্ভাবনা। সম্প্রতি মোদি প্রিন্সিপাল সেক্রেটারি পদে নৃপেন্দ্র মিশ্র নিযুক্ত সংক্রান্ত অর্ডিন্যান্সকে তৃণমূল অবস্থান বদলে যেভাবে শেষ লগ্নে সমর্থন করেছে, তা নিয়েও জল্পনা তীব্র হয়েছে। তাই সারদার সত্যিকে রাজনীতির আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগোতেই হবে, আর সেই রাস্তার কোনো বাঁকে সত্যি হারিয়ে যায় নাকি পথ খুঁজে আসল চেহারায় গন্তব্যে পৌঁছতে পারে, তা সময়ই বলবে। এবিপি আনন্দ। বিজনবাবু, আমি একটা কথা বলুন, আপনি টাকা ফেরতের কথা বলছিলেন, সুপ্রিম কোর্টের রায় একবারও তো শ্যামল সেন কমিশন বন্ধ করে দিতে হবে, কাজ করতে পারবেন না, এই কথা বলা নেই। মানে আমি বলছি যে বরঞ্চ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সিটের তদন্ত হলে আমি টাকা ফেরত দেব, সিবিআই তদন্ত হলে আমি রুষ্ট হব, আমি আর টাকা ফেরত দেব না, এটা কোনো নীতি হতে পারে নাকি? মানে আমি বলছি যে কেন সিবিআই তদন্ত হলে টাকা ফেরত দেওয়ার অসুবিধাটা কোথায়? না না না, যদি এই কাজটা চলতে থাকে, যদি এই কাজটা চলতে থাকে সুপ্রিম কোর্টের যাওয়ার পরেও টাকা কিন্তু ফেরত দেওয়া চলছে কাজ। এবং আপনি পাশাপাশি দুটো দাঁড়িয়ে পড়লে আনলেন না, সিবিআই আর টাকা ফেরত দেওয়া। আমি বলছি তুলনাটা কোথায়? আয়দার অর্থ নয় যে এটা হলে এটা হবে না, আমি ওই তুলনা করতে চাইনি। আমি বলতে চেয়েছি
আপনার নিশ্চয়ই স্মরণে আছে, আপনি সেই স্টুডিওতে ছিলেন, আমার মনে আছে এখানেই আমরা রাগের মাথায় বলেছিলাম। না না, শ্যামল বাবু বলেননি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলেছিলেন যে আমার দায়িত্ব শেষ, আর টাকা ফেরত দিতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছিলেন, কিন্তু এখনো টাকা ফেরত দেওয়ার কাজ চলছে। আমার মনে হয় সুপ্রিম কোর্ট যেভাবে সিবিআই কে দিয়ে এই তদন্ত চালিয়ে যাচ্ছেন সেটা চলুক, পাশাপাশি যদি শ্যামল সেন কমিশনকে নির্দেশও দেন এই সম্পত্তি ক্রোক করা হোক, যে সম্পত্তিগুলো এসছে যদি হয়, এবং সিবিআই যদি পারে যেভাবে হোক, আমার প্রশ্ন সেটা নয় আইনের কি দিক আছে আমি জানি না, না আইন নয়, মানে কিভাবেই বা হবে, যেভাবে হোক তো নয়, মানে গোটা আলমারি হাওয়া হয়ে যাচ্ছে, মানে পেন ড্রাইভ ল্যাপটপ না আলমারি। না এখানে একটা লাল ডায়েরি, কটা পেন ড্রাইভ কিংবা কয়েকটা কম্পিউটার, এটা 80 দশকের সেই সিনেমার অনেক ক্ষেত্রে দেখেছি। বলুন না, লাল ডায়েরি ডন, ঠিক সেই রকম সেই সিনেমার গল্পের দিকে আমি যাব না। আমি সত্যি সত্যি যেটা চাই গরিব মানুষের টাকা ফেরত আসুক, এবং এই শুধু সারদা করছি আমরা, চিৎকার করছি এটা হয়েছে বলে, তো আরো বহু কোম্পানি, খুব ছোট ছোট কোম্পানি এখনো গ্রামে গ্রামে টাকা তুলছে, শুধু বাংলায় নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং কিছু কোম্পানি যারা টাকা তুলতে তুলতে পালিয়ে গেছে, খুব বেশি টাকা নয় কিন্তু 5 কোটি 10 কোটি টাকা তারা তুলে নিয়ে মুর্শিদাবাদে টাকা তুললেন, পালিয়ে গেলেন কোথায়? নদিয়া। আবার কোথায় পালিয়ে গেলেন? হয়তো উত্তরপ্রদেশ। এরকম চলে যাচ্ছে। এই ছোট ছোট টাকা গরিব মানুষ কিন্তু জানে না। এটার পিছনে কি কারণ? কারণ হলো যে ব্যাংকিং ব্যবস্থার সুবিধা আজকে স্বাধীনতার 66 বছর পরেও সঠিক, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমি বলছি তুমি অর্থনীতিবিদ হচ্ছো না। না না অর্থনীতিবিদ আছে, তাহলে টাকা জমা দেওয়ার জায়গা নেই, এখনো গ্রাম পঞ্চায়েতে কিন্তু ব্যাংকের ব্যবস্থা নেই। তুমি রাজনৈতিক অ্যাঙ্গেলে কথা বলো, তুমি হট করে এখন দেবাশিস হতে গেলে মুশকিল আছে। মালদায় 350 কোটি টাকা যিনি তছরূপ করেছেন, তিনি আজকে লেক টাউনে কার শেল্টারে আছে। 3,500 কোটি টাকা সনমার্গের লুট করে যে বোম্বাইতে ব্যবসা করছে, যার জন্য 8 জন মানুষ আত্মহত্যা করেছে, তার সঙ্গে কাদের ঘনিষ্ঠতা আছে? মধ্যমগ্রামে কেন চিটফান্ড মালিক 3 তলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো, তার আগের দিনের প্রোগ্রামে কারা গেছে, কারা তার সঙ্গে কোম্পানিগুলোকে ধরা হোক, রাজনৈতিক কর্মীর একটা প্রবিটি থাকবে, তার একটা সোশ্যাল কমিটমেন্ট থাকবে। আইনের ফাঁক আছে, ল্যাকুনা আছে বলে তুমি সেটাকে অ্যাবিউজ করবে, তুমি দরিদ্র মানুষের টাকাকে লুট করবে, তুমি তাদের শেল্টার দেবে। প্রশ্ন এক মিনিট, আমার কথা হচ্ছে, আমি সে কারণে শুরুতেই বলেছিলাম যে তো শুধু সারদা না, এবার এই দায়িত্বটা কার? এটা তো রাজ্য সরকার। সারদার ঘটনা ঘটার পর কার্যত রাজ্য সরকারের তো ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। হতে পারে কিছু লোক চুরি করেছে, আচ্ছা হতে পারে, বাবু যদি উল্টোটা হয়, না না সেই সারদার পাশেই যদি রাজনৈতিক নেতারা যারা, আমি বিশ্বাসযোগ্যতা পারে না। আমি সেটাই তো বলছি, ঠিক এক্স্যাক্টলি উল্টোটা হয়েছে তো। আমি সেটাই তো বলতে চাইছি যে সারদা, ঠিক আছে, সারদা কিছু টাকা মেরেছে, তার সঙ্গে তৃণমূলের কিছু নেতা মন্ত্রী যুক্ত হয়ে পড়েছে। এবার সরকার, মুখ্যমন্ত্রী একটা স্ট্যান্ড নিলেন যে এটা অপরাধ হয়েছে, এটা অন্যায় হয়েছে, আমার মন্ত্রী থাকলে তুমিও জেলে যাবে, আমার নেতা থাকলে তুমিও জেলে যাবে, এবং যতগুলো এই ধরনের টাকা তুলছে তাদের বিরুদ্ধে সরকার কঠোরতম পদক্ষেপ নেবে। এটা মানে বোঝা যেত। এখানে তো ঠিক উল্টো। সারদা কিছু টাকা মেরেছে, তার সঙ্গে তৃণমূলের কিছু নেতা মন্ত্রী যুক্ত হয়ে পড়েছে। এবার সরকার, মুখ্যমন্ত্রী একটা স্ট্যান্ড নিলেন যে এটা অপরাধ হয়েছে, এটা অন্যায় হয়েছে, আমার মন্ত্রী থাকলে তুমিও জেলে যাবে, আমার নেতা থাকলে তুমিও জেলে যাবে, এবং যতগুলো এই ধরনের টাকা তুলছে তাদের বিরুদ্ধে সরকার কঠোরতম পদক্ষেপ নেবে। এটা মানে বোঝা যেত। এখানে তো ঠিক উল্টো। মুখ্যমন্ত্রী সহ অভিযোগ যে এই কোম্পানি তার আঁকা ছবি কিনেছে 1,86,00,000 টাকায়। এই অভিযোগ তো তার বিরুদ্ধে আছে এবং তার মন্ত্রীদের বিরুদ্ধে আছে, এবং সেই মন্ত্রীরাই কেউ 1 নম্বর 2 নম্বর মন্ত্রী, কেউ তার পার্টির 2 নম্বর নেতা। তাহলে গোটা সরকার আসলে প্রোটেক্ট করতে চাইছে। আমার কথা হচ্ছে এই যে কথাটা আমি শেষ করে নি, যেটা হচ্ছে যে এখন রাজ্যের সরকার চলছে, তো যে কথাটা বিজনবাবু বলছেন, তাহলে রাজ্যের সরকার কেন ব্যবস্থা নিচ্ছেন এদের বিরুদ্ধে? দ্বিতীয়ত, রাজ্য সরকার সিট তৈরি করেছে, বিধাননগরের 2 জন অফিসার 4 জন কনস্টেবল নিয়ে কাজ করেছে। এই সরকারের পুলিশ
এই সরকারের পুলিশ এত টাকা ব্যয় করে সিবিআই এর অপোজ করা হলো ফ্রম ডে ওয়ান। এত টাকা আইনি লড়াইতে ব্যবহার সকালবেলা ফ্লাইটে যাচ্ছে, বিকেলে ফ্লাইটে আইনজীবীরা ফিরছে, কেবলমাত্র বিরোধিতা করবে সিবিআই এর। অর্থাৎ অনার্থক কেন চাইছে না, প্রশ্ন তো এইখানটায়। কেন বলছেন না এটা কেন বলছেন না জঙ্গল মহলে আজকে মুখ্যমন্ত্রী যেটা বলছেন আজকে না আমি এদের অ্যাম্বুলেন্স উদ্বোধন করলে সমস্ত কারণে জড়িয়ে গেছে। এবার জড়িয়ে যাওয়ার পর আমি তর্কের খাতিরে যদি ধরেও নি, আচ্ছা মুখ্যমন্ত্রী বোঝেননি, কিন্তু তারপরে তার জেস্চার কি হবে? তার জেস্চার তো হবে এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া, এবং এই ধরনের যতগুলো সংস্থা আছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া। একটা জায়গায় ব্যবস্থা নেওয়ার বদলে তিনি এমন কাজ করলেন যাতে এখন তার সরকারের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ, তার সরকারের পুলিশকে এখন জেরা করবার দাবি উঠছে। যে পুলিশরা এই প্রমাণগুলোকে লোপাট করেছে তার সরকার আলমারি হারিয়ে ফেলছে, তার সরকার ডায়েরি হারিয়ে ফেলছে, তার সরকার গাড়ি হারিয়ে ফেলছে, এবং অন্যান্য চিটফান্ড যে সংস্থাগুলো আছে তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রমরমিয়ে ব্যবসা চলছে। আমি তো আগেই বলেছি, লোয়ার সার্কুলার রোডে হোটেলে দিনের পর দিন কি করে তৃণমূলের নেতারা মিটিং করছেন জানে না এখানকার পুলিশ? সেটাও তো চিটফান্ড সংস্থা। কেন শুনি জেলা থেকে অভিযোগ সিবিআই তদন্ত নিয়ে মানে গতিটা কি রকম হবে? গরুর গাড়ির গতি নাকি যেখান থেকে এই অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম ফেরারি গাড়ির গতি, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু পুলিশের কথা উঠলো, পুলিশের আরেকটা অংশ, অন্তত কিছুদিন আগে তারা নিজেরা জানতেন যে তারা অংশই, তারা সিভিক পুলিশ। কি সেই ঘটনা আপনাদের সামনে আসবো। রাতারাতি সরকারি নির্দেশিকায় সিভিক পুলিশের সিভিক অংশ রয়ে গেল, পুলিশ অংশ খসে গেল। কি সেই ম্যাজিক দেখুন। সিভিক পুলিশ ভলেন্টিয়ার্সরা এখন থেকে শুধুই সিভিক ভলেন্টিয়ার্স। রীতিমতো নির্দেশিকা জারি করে এই পদ থেকে পুলিশ শব্দটি ছাঁটাই করে দিল রাজ্য সরকার। কিন্তু আচমকা কেন এরকম সিদ্ধান্ত? সিভিক ভলেন্টিয়ার্সের পুলিশ তকমায় আপত্তি কেন? নবান্নেরই একটি সূত্র বলছে, রাতারাতি সংগঠন তৈরি করে নানা দাবি দেওয়া নিয়ে সিভিক পুলিশ ভলেন্টিয়ার্সরা রানী রাসমণি রোডে 10ই জুলাই যে সমাবেশ করেছিলেন তা মোটেই ভালো চোখে দেখেনি প্রশাসনের শীর্ষ কর্তারা। উঁচু তলার আধিকারিকদের একাংশের বক্তব্য, কাজ যাই হোক ওই ভলেন্টিয়ারদের সাধারণ মানুষ বাহিনীরই অংশ বলে ভাবে। তাদের ইউনিফর্মে পুলিশ শব্দটা লেখার অনুমতি দিয়েছে সরকারি। সেই পোশাক পরে কোনো বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়াটা কোনো মতে মেনে নেওয়া যায় না। এই সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স বা এখন থেকে সিভিক ভলেন্টিয়াররা কারা? তাদের কাজই বা কি? রাজ্য পুলিশের এক কর্তা জানিয়েছেন, এবছরের শুরুতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের 1,30,000 যুবককে পুলিশের সাহায্যকারী হিসেবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছিল স্বরাষ্ট্র দপ্তর। 6 মাস অন্তর ওই চুক্তির পুনর্নবীকরণ হওয়ার কথা। এদের দায়িত্ব মূলত শাসন এবং মেলা পার্বণে ভিড় সামলানো। নবান্ন থেকে সব জেলার পুলিশ সুপারকে বলে দেওয়া হয়েছিল জানুয়ারি মাস থেকেই এই নয়া বাহিনীকে কাজে লাগাতে হবে এবং মাসে অন্তত 20 দিন কাজ দিতেই হবে। বলা হয়েছিল জেলা স্তরে কমিটি তৈরি করে সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স বাছাই করতে হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলেই চলবে। ঠিক কি দাবি দাওয়া নিয়ে সমাবেশ করেছিলেন ওই সিভিক পুলিশ ভলেন্টিয়ার্সরা? ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় পড়িয়া জানিয়েছেন, আমাদের মূল দাবি ছিল 4টি। নিয়োগ স্থায়ী করতে হবে, যতদিন তা না হয় ততদিন সরকারকে নির্ধারিত ন্যূনতম মজুরি দিতে হবে, আর 5টা সরকারি চাকরির মতো প্রভিডেন্ট ফান্ড, ইএসআই এর মতো সামাজিক সুরক্ষা দিতে হবে এবং পুলিশের কাজে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। প্রশাসনের একাংশের বক্তব্য, সিভিক পুলিশ ভলেন্টিয়ার্সরা সমাবেশ করে দাবি দেওয়া পেশের পরই বিপদের আশঙ্কা করেছিল রাজ্য সরকার। কারণ সিভিক পুলিশে নিয়োগ ঘিরে শুরু থেকেই অনিয়মের অভিযোগ উঠেছে বিস্তর। প্রথমত জেলা স্তরে কমিটি গড়ে সিভিক পুলিশ নিয়োগ করার কথা বলা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই শাসক দলের স্থানীয় নেতাদের খুশি করে তবেই কাজ মিলেছে। বহু ক্ষেত্রেই বিধায়কদের পাঠানো নামের তালিকা ধরে নিয়োগ হয়েছে বলে অভিযোগ। এই সিভিক পুলিশরা মজুরি পান দৈনিক 141 টাকা 85 পয়সা। মাসে যে কদিন কাজ মেলে মজুরিও মেলে সেই কদিনেরই। অথচ 100 দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রের নির্ধারিত ন্যূনতম মজুরি 206 টাকা। তার থেকেও কম মজুরি পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সিভিক পুলিশরা। রাজনৈতিক মহলের একাংশের মতে লক্ষাধিক মানুষকে তৃণমূলের দিকে টানতেই সিভিক পুলিশ নিয়োগ করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক সভায় এদের নিয়োগের ফিরিস্তিও দিতে শোনা গিয়েছে তাকে। এরপরেও কম মজুরি পাওয়া এবং শেষ পর্যন্ত পুলিশের তকমা ছাঁটাইকে তাদের সঙ্গে প্রতারণার সামিল বলেই মনে করছেন ওই ভলেন্টিয়ারদের একটা বড় অংশ। পুলিশ শব্দটি বাদ যাওয়ায় ওই যুবকদের স্থায়ী চাকরির দাবিও অনেকটাই লঘু হয়ে যাবে বলে মনে করছেন রাজ্য প্রশাসনের বহু আধিকারিক। জুলাইয়ের গোড়ায় যে সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের নিয়োগ চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছিল তার মেয়াদ ফুরবে ডিসেম্বরে, কিন্তু তারপরে ফের কাজ দেওয়া হবে কিনা সে বিষয়ে সংশয়ী বাহিনীর একাংশ। নবান্ন সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, জানুয়ারি মাসে যখন প্রথমবার এই যুবকদের চুক্তির ভিত্তিতে কাজ দেওয়া হয়েছিল তখনও 6 মাসই চুক্তির মেয়াদ ছিল।
এবারও তাই আশঙ্কার কোনো কারণ নেই। এবিপি আনন্দ। সিভিক পুলিশ নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সঞ্জয় পহিরা, রাজ্য সভাপতি সিভিক পুলিশ অ্যাসোসিয়েশন, এবং দীর্ঘদিনের পুলিশ কর্তা সমীর গঙ্গোপাধ্যায়। আমি সঞ্জয়ের কাছে প্রথমে যাব। সঞ্জয়, আমায় বলুন যে আপনারা কেন মনে করছেন যে আপনারা প্রতারিত হয়েছেন? এত স্ট্রং আপনাদের বিবৃতির কারণটা কি? সিভিক পুলিশ ভলেন্টিয়ার, তার ভেতর থেকে পুলিশ অংশটা যদি খসে যায়, টেকনিক্যালি জিনিসটা বাদ দিয়ে তার ওপরে কি আপত্তি আপনাদের? আমাদের সিভিক পুলিশ ভলেন্টিয়ার ফোর্স অ্যাড বেরিয়েছিল ফার্স্ট, সেই মতো আমরা ওখানে ফর্ম ফিল আপ করে জয়েন করেছি যেভাবেই হোক। অনেকের হাতে পায়ে ধরে পুলিশ চাকরিটা হয় সেটা আমাকে বুঝিয়ে দিয়েছে আমার জেলার এসপি এবং আমার থানার ওসি, যে পুলিশ চাকরিটা ভালো পরীক্ষা দিলে হয় না, ভালো টাকা দিলে হয়। তো আমরা পেয়েছিলাম। বাড়ির লোক কত টাকা দিতে হয়েছে? আমি 1 টাকাও দেয়নি, কিন্তু এমন খবর আছে আমার কাছে এখনো পর্যন্ত কিছু ছেলেকে শাসাচ্ছে বিভিন্ন শাসক দলের নেতৃত্বরা, যে টাকাটা বাকি দিচ্ছিস না কেন, এরকমও খবর আছে। 50, 30, 1 লক্ষ পর্যন্ত গেছে। আমার জঙ্গলমহল, আমার পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহলে এরকম খবর আছে। তো আমরা ওখানে জয়েন করেছি, ডিউটি করি। তো আমরা যে পুলিশের একটা অংশ আমাদের জয়েন করার দিনে ওরা থানা থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে পুলিশের একটা অংশ বলে পাবলিকের কাছে কোনো সময় হাইলাইটস করা হতো না। আমরাকে কুকুরের মতো ব্যবহার করতাম। কেন? সিভিক পুলিশ পুলিশের একটা অংশ নয়, এটা বুঝাবার জন্য। পাবলিকের কাছে আমাদেরকে কুকুর প্রমাণ করতে গিয়ে পশ্চিমবঙ্গের পুরো ডিপার্টমেন্টটাতে কালি ছিটিয়েছেন কিছু নেতা নেত্রীরা, যারা কিনা আমাদের এই কাজ দেওয়াটাকে মনে করে নিজেরা ভগবান আর আমরা তাদের কৃতদাস। সেই মতো ব্যবহার করে থানার পুলিশরা যা অর্ডার না করেন, স্টাফেরা না করেন, আমাদের সিনিয়ররা যা না করেন, উনারা তার থেকে বেশি অর্ডার করেন এবং ধমক দেন। না, কিন্তু একটা কথা বলুন, এই যদি আপনার কথা যদি সত্যি হয়, এই যদি সিচুয়েশন হয়, সিভিক পুলিশ ভলেন্টিয়ার ফোর্সের পুলিশ অংশটাই পড়ে গেলে, নামেও রইল না, তাহলে তো আপনারা কাজই করতে পারবেন না। হ্যাঁ, আমরাকে যে কাজে ব্যবহার করা হচ্ছে এখন, আমরা ক্রিমিনাল তুলতে যাই, অপারেশন ডিউটিতে যাই, ফিল্ডে যাই, সব কিছু A to Z ল অ্যান্ড অর্ডার মেনে আমরা কাজ করি। আজকে পুলিশ কথাটা উঠে গেলে আমাদের মতো সর্বনাশে কেউ পড়বে না। আমরা এটা নিয়ে তো গর্ব করা হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার জনসভায় বলেছেন যে সিভিক পুলিশ, জঙ্গলমহলের ছেলেরা এখন সিভিক পুলিশ হয়েছে, সিভিক পুলিশ করে দিয়েছি। আমরা উনাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের এই 1,30,000 ছেলেকে কাজ দিয়ে তার বৃদ্ধ বাবা মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, কিন্তু তার সঙ্গে সবকিছুটা আমরা মেনে নিতে পারছি না। আমাদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমাদের জীবনের নিরাপত্তা নেই। থানার পুলিশরা পায়ে পা তুলে বসে আছে আমাদেরকে দিয়ে ডিউটি করিয়ে, রাত্রে ঘুমাচ্ছে, যেখানে ফিল্ডে লড়াই হচ্ছে সেখানে আমাদের পাঠাচ্ছে লাঠি দিয়ে। উনারা বন্দুকধারী পুলিশ, উনাদের লাইফের প্রোটেকশন নিয়ে উনারা ঘুমাচ্ছেন। আমরা সিভিক পুলিশ, আমাদের কোনো প্রোটেকশন তো নেই। হাতে লাঠিটা নিয়ে গেলে সেটাও পারমিশন নিতে হয়, যে কোনো একটা কুকুরকে মারবো কিনা, এরকমও পারমিশন নিতে হয়। গাড়ি একটা জিনিস বলুন, আপনি বললেন একেবারে রিক্রুটমেন্টে দুর্নীতির কথা। আপনারা ক টাকা বেতন পান যে 30-50 হাজার টাকা ভর্তি, মানে 1 লক্ষ টাকা আপনার নিয়োগের জন্য দিতে পারবেন? হ্যাঁ, এখানে আমরা তো গ্রামের ছেলে বেশিরভাগটা, সেটা টাউনে কতটা হয়েছে সেটা বলতে পারছি না, টাকা পয়সার খেলা। গ্রামের ছেলে সরকারি দপ্তর থেকে টাকা পাবো, এটা চাকরি না আমাদের কিভাবে নিয়োগ করা আছে সেটা আমরা দেখি না। হয়তো আমাদের 1,30,000-এর 1,000 ছেলে টাকা দেয়নি, কিন্তু 1,30,000-এর 29,000 টাকা দিয়ে, যেটা আমি গর্ব করে বলতে পারি। কেন? যেরকম রিপোর্ট আছে। তো আমরা জানি সরকারি দপ্তরে কাজ করব, সিভিক পুলিশ বলে দিয়েছে পুলিশের একটা অংশ, থানাতে কাজ করব, আমরা পুলিশ হব, এই গর্ব নিয়ে কাজ করতে এসার 141 টাকা 81 পয়সা পার ডে। তাও মিনিমাম ওয়েজের কম।
হ্যাঁ হ্যাঁ, আর মাসে কতদিন কাজ পেতেন? মাসে 20 দিন কাজ দিত, 2836 টাকা পেতাম। প্রথম আমরা 2836 মানে ওটা বোধহয় মিনিমাম ওয়েজের কম, 206 টাকা থেকেও কম, সবচেয়ে হোমগার্ডদের থেকেও কম পয়সা। একেবারে এই প্রসঙ্গে আসবে, কিন্তু অনেকে বলছেন যে এই যে নির্দেশিকা বের করে সিভিক পুলিশ ভলেন্টিয়ারের মধ্যে থেকে পুলিশ অংশটাকে বাদ দেয়া, এটার কারণ হচ্ছে যে আন্দোলন, এই যে দাবিগুলোর কথা উনি বলছিলেন, চাকরির নিরাপত্তার দাবি, শারীরিক নিরাপত্তার দাবি, বিমার দাবি, এই ন্যূনতম দাবিগুলো তারা করেছিলেন বলে, এবং তারা নাকি পোশাক পরে আন্দোলন করেছিলেন। প্রশ্ন উঠছে, যদি অন ডিউটি পুলিশের পোশাক পরে নাচ গান করা যায়, তাহলে আন্দোলন করা যায় না? বিশৃঙ্খলা এবং শৃঙ্খলা ভঙ্গ একটা ক্ষেত্রে হলে অন্য ক্ষেত্রেও তো তাই নিয়ম খাটে। দেখুন, উর্দি পরে নায়কের সঙ্গে বিনোদনের মঞ্চে নাচলে দোষ নেই, কিন্তু উর্দি পরে আন্দোলনের মঞ্চে গেলে অপরাধ। পুলিশ তকমা চলে যাওয়ার পর এমনই প্রশ্ন উঠছে সিভিক ভলেন্টিয়ারদের একাংশের মধ্যে। নবান্ন সূত্রে খবর, নামের মাঝে পুলিশ থাকা সত্ত্বেও নানা দাবি দেওয়া নিয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ করায় এই ভলেন্টিয়ারদের ওপর বেজায় খাপ্পা ছিল রাজ্য সরকার। প্রশাসনের উঁচু তলার একাংশের বক্তব্য, কাজ যাই হোক, সাধারণ মানুষ ওই ভলেন্টিয়ারদের বাহিনীর অঙ্গ বলেই মনে করেন। সেই কারণেই তাদের উর্দিতে পুলিশ শব্দটি লেখার অনুমতি দিয়েছে সরকার। এই পোশাক পরেই ভলেন্টিয়ারদের বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়াটাকে প্রশাসনের ওপরতলা ভালোভাবে দেখেনি বলেই সূত্রের খবর, যার ফল নাম থেকে পুলিশ বাদ। আর এখানেই উঠছে নয়া প্রশ্ন। রাতারাতি নাম থেকে পুলিশ বাদ হয়ে যাওয়ার পর ভলেন্টিয়ারদের একাংশের প্রশ্ন, উর্দি পরে শাহরুখ খানের সঙ্গে নাচলেই শাস্তি হয় না, কিন্তু উর্দি পরে সমাবেশে গেলেই দোষ। যারা কিনা সমাজের রক্ষাকর্তা, তারা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে নাচ গানের মাধ্যমে, তাদের ক্ষেত্রে কোনো রকম নজর নেই প্রশাসনের। আমরা দাবি আদায় করতে গিয়েছি, আমরা বলেছি আমরা নিরাপত্তা চাইছি, পুলিশ কর্মী হয়ে পাবলিককে সেফটি দিতে চাইছি, সেটা নাকি আমাদের অপরাধ। রাজ্য সরকার নাম থেকে পুলিশ শব্দটি বাদ দিলেও অ্যাসোসিয়েশনের নাম থেকে এখনও তা বাদ দিয়ে উঠতে পারেনি ভলেন্টিয়ারদের সংগঠনের কর্তারা। তাদের অভিযোগ, বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার পর থেকেই নানাভাবে হেনস্থা করা হচ্ছে ভলেন্টিয়ারদের। কমপক্ষে 10,000 ভলেন্টিয়ার তো আর কাজই পাচ্ছেন না বলে সংগঠনের দাবি। অভিযোগ, হুমকি দিচ্ছে শাসক দলও। যে 10,000 বসে আছে, ওই 10,000-এর টাকাটা এসপি, ওসি, আইসিরা মিলে ভাগ করে নেবার চক্রান্ত করেছে, যে আজকে ডিউটিটা বন্ধ করিয়ে দুটো ছেলেকে ধমক দিয়ে, দুটো লিডারকে বসিয়ে দিয়ে আন্দোলন দমন করা যাবে না। ডিউটি করতে যাচ্ছি, তখন থানার যে ডিউটি বাটেন তিনি বললেন তোমাদের ডিউটি নেই, ওপর থেকে অর্ডার এসেছে, সরকারের একটা ন্যূনতম মজুরি 206 টাকা, সেখান থেকে আমরা পাই 141 টাকা। দাবি দেওয়া আন্দোলন, তারপরই নাম থেকে ছাঁটা হলো পুলিশ তকমা। ভলেন্টিয়ারদের প্রশ্ন, কেন শাস্তির এই বৈষম্য? কেন কেউ উর্দি পরে নাচলেও দোষ হয় না, আর কেন কেউ উর্দি পরে সমাবেশে গেলেও তা অপরাধ হয়? আর যদি পুলিশ শব্দটি বাদই দেওয়া হবে, তাহলে চালু করার সময় তা কেন রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। সমিতদা, আপনার কাছে যাবো। এত দীর্ঘদিনের সমালোচনা করে ঠিক নয়। দেখো, ওই আন্দোলনের মধ্যে তফাৎটা হচ্ছে, ওই যে একটা আমাদের সরকার যেটা চাইছেন, যে আন্দোলনের মধ্যে একটা নান্দনিক যেন দিক থাকে। এই লুঙ্গি ড্যান্স, উর্দি ড্যান্স, এই ধরনের তকমায় যদি আন্দোলনটা হতো, তাহলে হয়তো যেত। আমি সমিতদার কাছে যাবো। জাস্ট মনে করিয়ে দিচ্ছি, এই ঠিক নির্বাচনের আগে এই সিভিক পুলিশদের র্যাফের পোশাক বিলি করা হয়েছিল। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আমি নিজে করেছিলাম, এবং তার ডিফেন্সে সেই সময়তে হোম সেক্রেটারি থেকে শুরু করে পুলিশের ডিজি থেকে সবাই বলেছিলেন যেটা পুলিশের অংশ হিসেবেই তাদেরকে এই পোশাক দেওয়া হচ্ছে। আমি সমিতদার কাছে যাবো। সমিতদা, কোথায় দাঁড়িয়ে আছেন এরা এই মুহূর্তে? আপনার হাতে দেখছি পুলিশ রুল বুক ইত্যাদি আইন কানুনের বই, মানে কোথায় এদের কোনো আইনত জায়গা আছে? দেখো, যেটুকু অভিজ্ঞতা তার ভিত্তিতে বলছি, তারপর আমি আইনে ঢুকবো। সেটা হচ্ছে যে সিভিকের সঙ্গে পুলিশ কথাটা যোগ করেছে, এই কথাটা যোগ করা বোধহয় সঠিক হয়নি বলে আমার মনে হয়। তার কারণ আমি জানি না ওনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দেওয়া হয়েছে সেটা কি গভর্নমেন্ট অর্ডারের ভিত্তিতে, না কোনো প্রমালগামেশন হয়েছে কোনো আইন যে স্টেট গভর্নমেন্ট করে সেটা করেছে, সেটা তো আমার কাছে নেই, বা আমরা কেউই জানি না বোধহয় এখানে। অরুণাবদা বোধহয় জানেন না, কেউ জানি না আমরা এখানে। সুতরাং ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের আগে কি বেসিসে ওদের চাকরিটা হচ্ছে, একটা জিও হয় যেটাকে আমরা গভর্নমেন্ট অর্ডার বলি। এবার জিওর অনেক সময় গেজেট হতেও পারে, নাও হতে পারে, কিন্তু গেজেট হওয়া উচিত। তুমি যেহেতু এখানে টাকা কড়ির ব্যাপার আছে, একটা মাইনের ব্যাপার আছে,
এবার একটা ছোট্ট, আমি কাউকে আঘাত না দিয়ে একটা কথা বলছি, তুমি 100 দিনের কাজে যারা চাকরি পায় তাদেরকে তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি বলতে পারো না। ঠিক তেমনি এই সিভিক পুলিশ ওরা বলছে, কিন্তু তারা কি গভর্নমেন্ট এমপ্লয়ি? সেখানে কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। আমাদের কাছে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি ওদের বলা হয়েছে আমরা জানি না। সুতরাং এইখান থেকে কিন্তু একটা কনফিউশন আসছে যখন ওনাদেরকে সিভিক পুলিশ বলা হচ্ছে। সিভিক ভলান্টিয়ার্স যদি বলতো ঠিক আছে, ভলান্টিয়ার্সের একটা, যেমন ধরো মঠ মিশনে যারা ভলান্টিয়ার হয় তাদের মধ্যে কেউ কেউ বিনা টাকায় চাকরি করছেন, আবার কারু কারু কিছু কিছু রেমিউনারেশন আছে, অনারিয়াম আছে। হ্যাঁ, সুতরাং এইখানের বিষয়বস্তুটা হচ্ছে এই দাঁড়ালো। এবার যে প্রশ্নটা নিয়ে তুমি আলোচনা করছো, হ্যাঁ, সুতরাং তাদের গভর্নমেন্ট এমপ্লয়ি আপনি বলতে পারছেন না, ইউ ক্যান সে দেম। এবার কি মাইনে হবে না হবে সেটাও তারা জিওতে কি লিখেছে তার উপর নির্ভর করবে। এখানে ওনারা আন্দোলন করতে পারেন, সেটা তো ওনাদের অধিকার। অনারিয়াম অনারিয়াম হলে তোমাকে যা দেবে তোমায় নিতে হবে, তার বাইরে তুমি যেতে পারবে। আমি জানি না, আমার কাছে 148 টাকা। এবার এখানে একটা কথা হচ্ছে, এবার প্রশ্নটা হচ্ছে এইখানে যে তুমি যখন জানলে যে 141 টাকা 86 পয়সা তোমায় দেওয়া হবে, তুমি অ্যাকসেপ্ট করলে কেন? তখন বললে তো আমি পারবো না। এবার প্রশ্নটা হচ্ছে আমাদের দেশের মানুষের আর্থিক অবস্থা এত খারাপ, মানুষ এত গরিব, আমরা হয়তো অনেকে ট্যাক্সি চড়ছি, ভালো জায়গায় খাচ্ছি, কিন্তু মেজরিটি পিপলের অবস্থা খুব খারাপ। এখনো এমন পশ্চিমবঙ্গেই, আমি একদম ভারতবর্ষে যাচ্ছি না, পশ্চিমবঙ্গেই এমন গ্রাম আছে যেখানে এখনো পিঁপড়ে খাওয়া হয়। পিঁপড়ে খাওয়া এটা কোনো মানে মিথ্যে কথা না, এটা সত্য ঘটনা। সুতরাং সেই জায়গায় 141 টাকা কেন সিলেক্ট হলো, কেন কি হলো, এটা আবার একটা রাজনৈতিক দিকে চলে যাবে, আমাদের বিষয়বস্তু তা নয়। আমাকে তুমি যে প্রশ্নটা করেছো, সুতরাং এনাদের এই যে পুলিশ কথাটা লেখা হয়েছে এটা আমার মতে অনুচিত, এটা লেখা উচিত হয়নি। তার কারণ যেহেতু পুলিশ লিখেছে, ওনাদের মনে একটা ধারণা হয়েছে আমরা আসতে, এবার পুলিশ লিখলে তাদের একটা ট্রেনিং তোমাকে দিতে হবে 6 মাস। এবং লেখা নয়, রাজনৈতিক ভাবে এটা বিজ্ঞাপিত হয়েছে, সিভিক পুলিশ, জঙ্গলমহলে চাকরি, সমস্ত কিছুর সঙ্গে মার্চ করে দেওয়া। হ্যাঁ, সেখানে ওনারা তো বলছেন যে পলিটিক্যাল লিডাররা, বা আমরা ক্যাপশনেও দেখছি সেখানে পলিটিক্যাল লিডাররা ইনফ্লুয়েন্স করেছে, কোনো জায়গায় লিখে দেওয়া হয়েছে এই লোককে নিতে হবে। এটা অতীতেও হয়েছে এবং বর্তমানে হয়তো আরো বেড়ে চলেছে। যাই হোক, এবার যেহেতু পুলিশ কথাটা যদি হয়, এরা যদি সত্যিকারের পুলিশের সাহায্যকারী হিসেবে হয়, তাহলে একটা ট্রেনিং এদের নিতে হবে। এবার উনি যে কথাটা বলছেন আমাদের রাইফেল দিচ্ছে না, উইদাউট ট্রেনিং এ রাইফেল দেওয়া যায় না। ইভেন হোমগার্ডরাও বহু জায়গায় তুমি দেখবে ইলেকশনের সময় হোমগার্ডদের রাইফেল দেওয়া হয়েছে, দে ক্যানট ক্যারি ইট, ইট ইজ টোটালি বিয়ন্ড দ্য ল, এগেইনস্ট দ্য ল। এটা হতেই পারে। ইনফ্যাক্ট ওনাদের দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে ট্রেনিং এর দাবি। সেটা যেহেতু হয়নি, কবে হবে ওরা আন্দোলনে সফল হবে সেই কথাটা দাঁড়াচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে ওনারা ইউনিফর্ম পরে আন্দোলনটা করেছেন, সেটা করা যায় না, সেটা করা যায় না। স্পেসিফিক্যালি তোমার এই কথাটা বলা হচ্ছে এতে, আমি ওইটাই বলছি যে ওনার আন্দোলন করা যায় না, নাচের পার্ট। হ্যাঁ, যদি নাচের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই যে ডেমনস্ট্রেশন এন্ড স্ট্রাইক, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ট্রাক্ট রুল 1959। সেখানে রুল 27 এ বলছে, নো গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল মেক এনি কমিউনিকেশন টু দ্য প্রেস কনসার্নিং হিজ কন্ডিশন অফ সার্ভিস। 2, গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল নট কল এ পাবলিক মিটিং। আপনি আগেই বললেন এটা গভর্নমেন্ট এমপ্লয়ি নট অ্যাপ্লিকেবল হিয়ার। আমি তুমি আমাকে শেষ না করতে দিলে আমি কম্পেয়ারটা করতে পারবো না তোমার থেকে। এবার শ্যাল নট কল এ পাবলিক মিটিং ফর ডিসকাসিং দেয়ার কন্ডিশনস টু সার্ভিস, আমি মেন জায়গায় আসছি। এনগেজ হিমসেলফ টু পার্টিসিপেট ইন দ্য ডেমনস্ট্রেশন হুইচ ইজ প্রিজুডিশিয়াল টু দ্য ইন্টারেস্ট অফ দি, অনেকগুলো কথা আছে, পাবলিক অর্ডার, ডিসেন্সি অ্যান্ড মরালিটি। বুঝছো, এই গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে জয়নিং অফ অ্যাসোসিয়েশন বাই গভর্নমেন্ট এমপ্লয়িজ। নো গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল জয়েন অর কন্টিনিউ টু বি এ মেম্বার অফ অ্যান অ্যাসোসিয়েশন। অনেক কিছু আছে, পাবলিক অর্ডার এন্ড মরালিটি। কিন্তু আপনি তো বললেন যে গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, গভর্নমেন্ট এমপ্লয়ির কথা বলছেন। না, এখানে যে একটাকে আপনি রেফার করছেন, এই একটা এখন এক্সিস্ট করছে না। তার কারণ হচ্ছে 1980-81 সালে লেফট ফ্রন্টের সময় এই জায়গাগুলোর অ্যামেন্ড করে সমস্তটা পরিবর্তন হয়েছে। ফলে আপনি এটা রেফার আসছি, আমি এইখানেই আসছি। না, আপনি রেফার, আমি শুধু ওইটুকু বলছি, আমি শুধু বলুন 1952 সালের একটার ওই জায়গাগুলো এখন আপনাকে রিড করতে হবে 1980-81 সালের এক দিয়ে, সেটা কোনো আমি আসছি আপনার কাছে। এবার একটা মজা দেখুন,
পুলিশ যেটা রান করে, মানে যেহেতু পুলিশ কথাটা আছে আমি তাই ঢুকছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারা রান করে পুলিশ রেগুলেশন বেঙ্গল, আর কলকাতা পুলিশ রান করে পুলিশ রেগুলেশন ক্যালকাটা। এটার অ্যামেন্ডমেন্ট করার জন্য অনেকবার অনেকগুলো কমিটি তৈরি হয়েছে, কোনোটা রুলে আসেনি, কিন্তু গভর্ন হয় কিন্তু এই পুলিশ রেগুলেশন বেঙ্গল আর পুলিশ রেগুলেশন ক্যালকাটা। সার্ভিস রুল WBSR পার্ট 1 পার্ট 2 1952 কে এখন আর রেফার করা যায় না। প্লিজ আমাকে বলতে দিন, আমি ওইটুকু শুধু বলছি, আর কিছু বলছি। আপনার এটা মেনে নিয়েই আমি আপনাকে বলছি, এই রুলটা কি আছে সেটা পুলিশ পার্সোনালরা তার দ্বারা হচ্ছে না, তারা ওইটা যেমন সুবিধে মতো গভর্নমেন্ট আনছে বা সুপিরিয়র অফিসাররা আনছে, ঠিক তেমনি এখানে পুলিশ রেগুলেশন ক্যালকাটা বা পুলিশ রেগুলেশন বেঙ্গলের মধ্য দিয়ে আপনাকে আসতে হচ্ছে। সেখানে ক্লিন কাট বলে দিচ্ছে রুল 12 and 13-এ যে রাস্তায় দাঁড়িয়ে ইভেন সিগারেট খাওয়া যাবে না ইন ইউনিফর্ম, নাচ তো অনেক দূরের কথা, মদ খাওয়া যাবে না, কোনো পার্টিতে আপনি ইউনিফর্ম পরে আপনার ছেলে মেয়ে বা বউ নিয়ে আপনি কোনো জায়গায় খেতে পারবেন না, স্পেসিফিক্যালি আছে। সেখানে ইউনিফর্ম পরে একজন কনস্টেবল অন ডিউটি নাচবে, এটা হতেই পারে না। আজকে বিভিন্ন জ্ঞানী গুণীজনের বিভিন্ন বক্তব্য দিলাম, তাতে কেউ সমর্থন আছে, কেউ বিরুদ্ধে আছে, কিন্তু তারা যদি এই দুটো জায়গাটা ঠিকভাবে পড়েন তাহলে তারা দেখবেন যে ইউনিফর্ম পরে অন ডিউটি কিছুতেই এ কথা কাজটা কেউ করতে পারেন না। সেখানে কিন্তু প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব আছেন, সেখানে পুলিশের, কলকাতা পুলিশের সর্বময় কর্তা যিনি একদম টপমোস্ট আছেন। এবার একজন পুলিশ কমিশনারের ক্ষমতা আছে, যেটা আমাদের পিআরসিতে আছে বা পিআরবিতে আছে, যে ইনস্পট তিনি কিছু কিছু ডিসিশন দিতে পারেন, কিন্তু সেটা আইনের পরিপন্থী কিছু হতে পারে না। তার কারণ তিনটে জিনিস আমাদের খেয়াল করতে হবে, একটা হচ্ছে লিগাল, একটা হচ্ছে এথিক্যাল, আর একটা হচ্ছে মোরাল। এই তিনটের কোনোটার মধ্যেই বোধহয় এটা আসবে না। না, এবং শাস্তি দেওয়ার জন্য তো জিনিসটা ঠিক হয়নি এইটা মানতে হবে, যেটা তো মানা হচ্ছেই না। উল্টো দিক থেকে সমর্থনে একের পর এক যুক্তি আসছে, এবং স্বাভাবিকভাবেই শাহরুখ খান সেদিনের তার এই জেস্চার এবং কলকাতা পুলিশের ভূমিকা উর্দি পরে নাচকে অবশ্যই সমর্থন করেছেন, সেটাই প্রত্যাশিত। দেখুন, मुझे सांस आई, मुझे सांस आई, मुझे सांस आई। কলকাতা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে এভাবেই উর্দি পরে নেচেছিলেন এক পুলিশ কর্মী, আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশের উর্দি পরে কি এভাবে প্রকাশ্যে নাচা যায়? প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী মনে করেন উর্দি পরে না নাচলেই ভালো হতো। অনুষ্ঠানে কোনো প্রবলেম নেই, নাচ গানেও কোনো প্রবলেম নেই, উর্দি পরে এটা দৃষ্টিকটু লাগে, না করলেই ভালো। অফিসাররা স্টেজে পারফরমেন্স দেন, অনেকে তারা ভালো গাইতে পারেন, নাচতেও হয়তো পারেন, বাট নট ইন ইউনিফর্ম। উর্দি হচ্ছে একটা ফোর্সের প্রতীক, সেই ইউনিফর্ম পরে যদি স্টেজের ওপরে কোনো পারফরমেন্স দেওয়া হয়, আমি মনে করি সেই ফোর্সের মর্যাদাটা ক্ষুণ্ণ হয়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার নিরুপম সৌমের বক্তব্য, তিনি কমিশনার থাকলে এভাবে নাচে আপত্তি জানাতেন। আমার সময় যদি কেউ এটা করতে চাইতো আমি আপত্তি করতাম, কিন্তু কমিশনার অফ পুলিশের চেয়ারের অনেক রকম কম্পালশন আছে, অনেক রেসপন্সিবিলিটি আছে, কাজে কী ভেবে কী বিচার করে বর্তমান কমিশনার এতে রাজি হয়েছেন সে আমি তো জানি না। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের বক্তব্য, ইউনিফর্মের একটা ডিগনিটি আছে। আমাদের সময় ইউনিফর্ম পরে সিগারেট খাওয়া কিংবা মদ্যপান বারণ ছিল, আইনে কোথাও নিষেধ না থাকলেও ইউনিফর্ম পরে আমোদ প্রমোদ করা হতো না। এখনকার অফিসাররা হয়তো মনে করছেন এটা করা যায়, না হলে এটা হলো কি করে? আরেক প্রাক্তন পুলিশ কর্তা অরুণ প্রসাদ মুখোপাধ্যায়ও মনে করেন উর্দি পরে এভাবে প্রকাশ্যে নাচা ঠিক হয়নি। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজির বক্তব্য, ইউনিফর্ম পরে স্টেজে একজন মহিলা পুলিশের নাচানাচি বাঞ্ছনীয় নয়, শোভনীয় নয়। আমি যেহেতু অনুষ্ঠানে ছিলাম না, তাই ঠিক কি পরিস্থিতিতে এটা হয়েছে বলতে পারবো না, তবে এভাবে সিনেমার একজন চরিত্রের সঙ্গে ইউনিফর্ম পরে নাচা ঠিক হয়নি। যার সঙ্গে কলকাতা পুলিশের কর্মীর উর্দি পরে নাচ ঘিরে এত বিতর্ক,
সেই শাহরুখ খান অবশ্য কলকাতা পুলিশের পাশেই দাঁড়িয়েছেন। তার বক্তব্য, মুম্বাইয়েও তিনি এভাবে পারফর্ম করেছেন। কলকাতায় নাচার পর যে বিতর্ক তৈরি হয়েছে তাতে তিনি অবাক। बारिशों में बेधड़क तेरे नाचने से, बात बात पे बेवजह तेरे रूठने से, छोटी छोटी तेरी बचकानी बदमाशियों से मोहब्बत करूंगा मैं। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পড়েছি। আমি সঞ্জয়ের কাছে আরেকবার যাব। এই মুহূর্তে তাহলে আপনাদের দাবি কি? এই যে আপনারা বিভিন্ন দাবির জন্য লড়াই করছেন, পুলিশ অংশটা ছাঁটা হয়ে গেল, এরপর কি, হোয়াট নেক্সট? পুলিশ অংশটা ছাঁটার জন্য আমাদের তো নিজেদের সর্বনাশ মুখ্যমন্ত্রী ডেকে আনলেন, প্লাস ফ্যামিলিগুলোকে মেরে দিলেন। কেন? এরপর কাজ পাবেন? কাজ তো পাবো কিনা সেটা সন্দেহ আছে। পাবলিক মারবে আমাদেরকে। আমাদের জায়গাটা কেশপুর থানা, পশ্চিম মেদিনীপুরের খুব ডেঞ্জারাস জায়গা। তো আমাদেরকে জেনে বুঝেই ওসি এসপিরা ব্যবহার করতেন, ক্রিমিনাল ধরতে নিয়ে যেতেন। স্যার একটু আগে বলছিলেন যে আমরা রাইফেল চাইছি না, আমরা রাইফেল চাইছি না, আমরা বলছি যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে রাইফেলধারীদের পাঠান, লাঠিধারীদের নয়। আমরা যে কি করব? নাকে সুড়সুড়ি দেবো? পারবো না। ক্রিমিনালের মুখে সুড়সুড়ি দিতে পারবো না আমরা, আমাদেরকে শেষ করে দেবে। সেইটুকু প্রোটেকশন চাইতে গিয়েছিলাম আমরা প্রশাসনের কাছে আবেদন আকারে। আমরা ড্রেস পরে যখন এসেছিলাম, আমাদের ডিউটি ছিল না। জুন মাসে আমাদের ডিউটি অফ হয়েছে 22 তারিখে, আমরা সমাবেশ করেছি জুলাইয়ের 10 তারিখে। এবং যে ড্রেসের প্রশ্ন উঠে আসছে, আমাদের কিন্তু কোনো সরকারি দপ্তর থেকে ড্রেস দেওয়া হয়নি। ওটা জলপাইগুড়ির ড্রেস 2000 টাকা করে থানা থেকে নিয়েছে, উইদাউট স্লিপের ড্রেস নিয়েছেন। তাই? হ্যাঁ, আমরাকে ড্রেস দিয়েছে 300 টাকা করে নিয়েছে। সাদা গেঞ্জি, ওটা তো দেখছেন খাকি ডিপ, আমাদের সাদা গেঞ্জি। মুর্শিদাবাদ জলপাই কালার 245 টাকা। পুরো সরকার চিটিং বাজ করে যাচ্ছে, প্রত্যেক শ্রেণীর মানুষের সঙ্গে তো করছেই, উপরন্তু সরকারের পক্ষে আমরা কথা বলছি, এখনো বলছি, আশা রেখেছি। কিন্তু এরপর কিন্তু আমাদের পক্ষে আর সম্ভব মনে হচ্ছে হবে না। আমরা হাইকোর্টে কেস দিয়েছি, অলরেডি এগিয়ে দিয়েছি। আমরা কিন্তু পিছিয়ে নেই। যদি ভাবে এরা পিছিয়ে আছে, তাহলে কিন্তু সে ঘুমাচ্ছে। বাচ্চা আছে আমাদের সিভিক পুলিশের কাছে, আমরাও কিন্তু কম্পিউটার ব্রেন নিয়ে বসে আছি। আমরা ছাড়ছি না এত সহজে। পুলিশ কথা তুলে দিলে আমাদের সর্বনাশ নেমে আনছে, তো আমরা কিন্তু সে সর্বনাশ মেনে নেব না। আমাদেরকে পুলিশ হিসাবে ব্যবহার করে যে 1 বছর 6 মাস প্লাস 3, আবার 6 মাস, 3 মাস প্লাস 6 মাস, 9 মাস ব্যবহার করেছে। আমরা পুলিশ হিসাবে চিহ্নিত লোকের কাছে আমরা কিছু লোককে ধমক দিয়েছি থানার ওসির ভরসায়। সেই মানুষ কিন্তু পুলিশ কথাটা উঠে গেলে আমাদের ছাড়বে না, একেবারে। সেই জন্য আমরাও ছাড়ছি না। অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। যে অসহায়তাটা এই তথাকথিত কিছুদিন আগে, গতকাল অবধি যাদের সিভিক পুলিশ বলা হতো, তাদের থেকে ফুটে এলো, সেটা হচ্ছে তাদের নিরাপত্তা, তাদের দাবি দেওয়া। সব থেকে বড় কথা, কোথাও একটা স্ট্রাকচারাল সমস্যা, যে স্ট্রাকচারাল সমস্যার কথা সমীরদা উল্লেখ করছিলেন, যে কাঠামোর বাইরে গিয়ে হঠাৎ করে কিছু করার জন্য কি মাসুল দিতে হচ্ছে এই অসহায় মানুষগুলোকে আর তাদের পরিবারকে, সেই প্রশ্ন কিন্তু উঠে গেল। আমরা শুরু করেছিলাম ফেরারি গাড়ির কথা দিয়ে। ফেরারি গাড়ির গতিতে চলবে সিবিআই তদন্ত নাকি গরুর গাড়ির গতিতে? আমাদের নজর থাকবে পরিস্থিতির ওপর, আর সমস্ত খবর সবার আগে আপনাদের সামনে হাজির করবো আমরা। আপনাদের চোখ থাকুক এবিপি।